ভোটে কি দেখে আপনি ইভিএমে ছাপ দেবেন? আপনার এলাকার প্রার্থী চোর কিনা, কোন দলের কোন নেতা বা প্রার্থী দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন, এসব বাছবেন, তারপরে গিয়ে ভোটটা দেবেন। ঠক বাছতে গিয়ে গাঁ উজাড় হবে না তো? আর এই নিয়েই চলুন আজকের বিগ ডিবেট। জিডি বিড়লা সভাঘর থেকে TV9 বাংলার বিগ ডিবেটের আজকের ইস্যুই রাজনীতি আর দুর্নীতি। সমর্থক আজকের দিনে আমার সঙ্গে রয়েছেন TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরী। পিউ, দেখো, অর্থশাস্ত্রে কৌটিল্য লিখছেন যে দুর্নীতি হচ্ছে এমন একটা মধু যেটা যদি জীবের সামনে আনা যায় সেটা না চেখে পারা যায় না। হয়তো আমাদের ভারতীয়দের ডিএনএতেই দুর্নীতিটা লুকিয়ে আছে, শুধু আজকের বামফ্রন্ট জামানা বা তৃণমূল জামানা নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে লর্ড ক্লাইভ এবং ওয়ারেন হেস্টিংসকে পার্লামেন্টারি কমিটি দেশে ফিরে জবাব দিতে হলো। আর পরে তো নানা ইতিহাস, নানা ঘটনার সাক্ষী আছি আমরা। ইনফ্যাক্ট আওরঙ্গজেবকেও তার দাদা এবং তার বাবা বলেছিলেন, তুমি যখন দাক্ষিণাত্যের চার্জে ছিলে তুমি প্রচুর টাকা মেরেছ। তো ভারতীয়দের সাথে দুর্নীতি বোধহয় আঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আমরা এগিয়ে নিয়ে যাই। পিউ, আগে অতিথিদের সাথে একটু আলাপ করে নিই। একেবারে। আজ জিডি বিড়লা সভাঘরে আমাদের মাননীয় অতিথি কারা? আমার ঠিক ডান দিকে রয়েছেন বর্ষিয়ান সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার ঠিক পাশে রয়েছেন অধ্যাপক অর্ণব সাহা, তার পাশে রয়েছেন এই মুহূর্তে রাজ্য রাজনীতির তরুণ মুখ নওশাদ সিদ্দিকী, আমার বাদিকে রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পাশেই লেখিকা তিলোত্তমা মজুমদার এবং বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। পিউ, তাহলে তুমি রুলস অফ দ্য গেম আগে বলে দাও। একদম। এই বিগ ডিবেটের কয়েকটা নিয়ম আছে, খুব সোজা। প্রথমেই আমরা সবাইকে 4 মিনিট করে সুযোগ দেব। প্রত্যেকে আনইন্টারাপ্টেড 4 মিনিট বলার পর মুখিয়ে থাকবেন, তাই পরে আরও 3 মিনিট করে তারা পাবেন কাউন্টার করার জন্য। আর একেবারে শেষে ওপেন সেশন। তাহলে তৈরি তো আপনি বিগ ডিবেটের জন্য? শুরু করে দাও। আমি প্রথমেই বিকাশবাবুর কাছে যাই। আমরা সারা বছর টেলিভিশনে বিকাশবাবু দুর্নীতির বিরুদ্ধে কি বলছেন আপনাদের শোনাই। আজ 4 মিনিটে রাজনীতি দুর্নীতির সমর্থক কিনা, বিকাশবাবু নিজেও কিন্তু রাজনীতিবিদ, 4 মিনিট সময় আপনার, প্লিজ পোডিয়ামে গিয়ে বলতে হবে। নমস্কার। রাজনীতি এবং দুর্নীতি সমর্থক ব্যাপারটা এত সরলীকরণ করা ঠিক না। রাজনীতি একটা গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জীবনযাপন এবং সমাজকে নির্ধারণ করে। দুর্নীতি হচ্ছে রাজনীতিকে উপজীব্য করে যারা ব্যক্তিগত বা গোষ্ঠী স্বার্থে নিয়মকানুন ভেঙে রাজনৈতিক উদ্দেশ্যকে বিবর্জন দিয়ে ধনবৃদ্ধি করে, সেটা হচ্ছে দুর্নীতি। আমরা সাম্প্রতিককালে দুর্নীতির খুব প্রাবল্য দেখতে পাচ্ছি। ভারতবর্ষের ইতিহাসে বললেন অ্যাঙ্কার নিজেই যে দুর্নীতির অনেক কাহিনী আছে। দুর্নীতি মূলত সেইটাই যা প্রশাসনিক ক্ষমতায় থেকে লক্ষ্যমাত্রা যা ঠিক করে দিয়েছে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানকে বর্জন করে যে রাজনৈতিক গোষ্ঠী নিজেদের সমৃদ্ধ করতে চায়, সেটাই দুর্নীতি। আমরা কি দেখলাম সাম্প্রতিককালে? ধরুন, দুর্নীতিমূলক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে চিট ফান্ডের টাকায় একজন নিজেকে খুব সততার প্রতীক বলে দাবি করলেন। এর থেকে বড় দুর্নীতি হতে পারে না। আমি আমাকে সততার প্রতীক বলে দাবি করছি, এটাও কিন্তু একটা দর্শনগত দিক থেকে দুর্নীতি, যেই দুর্নীতি রাজনৈতিক দুর্নীতি এবং অর্থনৈতিক দুর্নীতির জন্ম দেয়। যার ফলে তারা যখন ক্ষমতায় আসেন তখন স্বভাবতই প্রশাসনকে ব্যবহার করে কত বড় দুর্নীতি হতে পারে তা শিক্ষামন্ত্রী নিজে বসে আছেন, তিনি মর্মে উপলব্ধি করছেন। বিস্তৃত বিবরণে যাব না। দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় এলেন, তিনি মানুষকে প্রতিশ্রুতি দিলেন যে সমস্ত কালো ধন ফিরিয়ে আনবেন, লক্ষ কোটি ছেলের বেকারিত্ব ঘুচিয়ে দেবেন। তিনি ক্ষমতায় এসে দুর্নীতিমূলক আইন প্রণয়ন করলেন এবং সেই আইন 6 বছর পরে ভারতবর্ষের সংবিধান যখন অসাংবিধানিক ঘোষণা করলেন, তারপরেও কিন্তু সেই দলের বা অন্য রাজনৈতিক দলের কিন্তু সততা দেখা গেল না যে অসাংবিধানিক আইনের মারফত যে টাকা পেয়েছি সে টাকা ফেরত দিয়ে দিই। বরং এই দুর্নীতিমূলক টাকা, ভয় দেখিয়ে টাকা আদায়, আমার হাতে ক্ষমতা আছে, প্রশাসন আছে, তোমার বিরুদ্ধে লেলিয়ে দেবো, টাকা দাও, তোমাকে বরাত পাইয়ে দেবো, টাকা দাও, ওষুধের দাম বাড়িয়ে দেবো, টাকা দাও। বিস্তৃত বিবরণ বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে, বিস্তারিত বিবরণে যাব না, সময়সীমা সংক্ষিপ্ত। এবং সে প্রশাসনিক দুর্নীতি করলেন এবং করে খুব গর্বিত বোধ করছেন। যখন উত্তরপ্রদেশে ইউপিতে আমরা দেখলাম পিয়ন পোস্টের জন্য পিএইচডিরা দরখাস্ত করছেন, এত পরিমাণ
বেকারিত্ব, চূড়ান্ত পর্যায়ে বেকারিত্ব পৌঁছে গেছে, কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সে ব্যাপারে কোনো টনক নেই, তিনি অন্য ব্যাপারে খুব ব্যস্ত। এটাও এক ধরনের দুর্নীতি, দার্শনিক দুর্নীতি, এবং সেই দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতির রূপ পায়, তা আমরা বিভিন্ন ক্ষেত্রেই দেখেছি। কিন্তু এটাই সব নয়। এই ভারতবর্ষে এমন দলও আছে যারা এই দুর্নীতিমূলক ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে লড়াই করছেন, এমন মানুষও আছেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, এবং ধারাবাহিকভাবে লড়াই করে এই দুর্নীতিমূলক আইনটা যে অসাংবিধানিক যখন ঘোষণা করা হয় তখন ধরতে হবে সে আইনটার অস্তিত্বই ছিল না, কিন্তু তার মারফত যে অর্থটা উপার্জন করলাম তা নিয়ে আমরা খুব গর্বিত। এই যে দুর্নীতি, সেটা কিন্তু একাংশের রাজনীতির লোকেদের সঙ্গে যুক্ত, যারা প্রকৃতপক্ষে পুঁজিবাদী অর্থনীতিকে লালন পালন করতে চান। সেটাই হচ্ছে দুর্নীতি। রাজনীতি সামগ্রিকভাবে দুর্নীতি নয়। পরের বক্তা বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনার সময় শুরু এখন। বিকাশবাবু শুরু করেছেন দুর্নীতি, তার দর্শনগত দিক, ক্ষমতায় থাকা, তা নিয়ে অসাংবিধানিক কিছু আইন প্রণয়ন ইত্যাদি ইত্যাদি নিয়ে। আজকের বিষয় দুর্নীতি এবং রাজনীতি সমার্থক কিনা। দেখুন, সমসাময়িক ভারতবর্ষের রাজনীতিতে রাজনীতির সঙ্গে দুর্নীতির সম্পর্ক নেই এটা বলা বাতুলতা মাত্র, সে যে কোনো দলের রাজনীতি হোক না কেন। তবে হ্যাঁ, দুটি ভিন্ন ধারা আছে। একটি ধারা যারা রাজনীতি করে দুর্নীতি করার জন্য বা দুর্নীতির জন্যই রাজনীতি করে, আর একটি ধারা, যে ধারার আমরা উত্তরাধিকার বহন করছি, যে ভ্রষ্টাচার মুক্ত বা দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য আমরা রাজনীতি করি। এবং সেই কারণেই 10 বছরের প্রধানমন্ত্রিত্বের পর তৃতীয়বারের জন্য যখন ভোট ভিক্ষা করছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তখন তিনি এখনও নিজেকে চাওলাই বলতে পারেন। অন্যদিকে এখন কিন্তু 13 বছর পর হাওয়াই চটি আর সততার প্রতীক নিজেকে বলতে পারেন না। হাওয়াই চটি চোরের রানী হয়েছেন বা ইত্যাদি ইত্যাদি। এবং কলকাতার বায়ুমণ্ডলে এখন যে বিসর্জনের গর্জন বাজছে, সেখানে অন্ততপক্ষে সততাটা বর্জন করা হয়েছে। বসে আছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, তিনি অন্তত বুঝতে পারছেন যে কোন দুর্নীতির পাহাড়ে তিনি বসে আছেন, এবং তাকে সাফ করতে গিয়ে কতবার না আদালতে গিয়ে বিকাশবাবুই সেই মামলা লড়ছেন, নাকানি চোবানি খেতে হয়েছে। এবং আমি জানি যে আজ ব্রাত্যবাবু তিনি যখন বলবেন তখন হাওয়াই চটিকে সততার প্রতীক বলতে পারবেন না, বললেও বুক ঠুকে বলতে পারবেন না। বুক ঠুকে বললেও এই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলতে পারবেন না, অভিনেতা ব্রাত্য বসু হয়তো বলবেন। কিন্তু দেখুন যে আজ প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের যিনি আমাদের বিজেপির প্রার্থী হয়েছেন, রাজপরিবারের বধূ, তার সঙ্গে কথা প্রসঙ্গে যে দুর্নীতির প্রসঙ্গে এসেছিল, সেখানে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট 3,500 কোটি টাকা এখান থেকে অ্যাটাচ করেছে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত রাজনেতাদের কাছ থেকে মূলত। এবং এখানে 4টি জনসভায় তার কথা যে আমি লুট কা মাল লটাएंगे, বাংলার জন্য এটাই মোদির গ্যারেন্টি। আর এই লুট কা মাল লটানোর জন্য, ফেরত দেওয়ার জন্য তিনি বলছেন আমি কোনো নতুন আইন প্রণয়নের কথা বলছি। আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী বলেছেন যে আমি ফিরে আসার পরেতে তৃতীয়বারের জন্য সেই আইন প্রণয়ন করব, এবং গরিবের টাকা, এগুলো গরিবের টাকা চুরি হয়েছে, আমরা তা ফেরাবো। এটাই হচ্ছে দুর্নীতিকে মুক্ত করা, দুর্নীতি মুক্ত রাজনীতি তৈরি করার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকার, যা নিয়ে আমরা এখানে কাজ করছি। এবং সেই কারণে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে নতুন বিমর্ষ তৈরি হয়েছে, সেই বিমর্শাটি গোটা রাজনৈতিক দলকে বলা হচ্ছে যে 1, 2, 3, 4 তৃণমূলের সবাই চোর, যা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। যে কোনো রাজনৈতিক প্রাণী, তার জন্য এটা দুর্ভাগ্যের যে তার প্রতিপক্ষ হলেও সেই প্রতিপক্ষকে চোরের দল হিসেবে মানা হয়। তাই আমাদের যে লড়াই, একদিকে এই যে সামনের লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে আমরা যে বিমর্শ তৈরি করব, যে বিমর্শ নিয়ে আমরা এগিয়ে চলেছি, তা হচ্ছে চোরের সঙ্গে, চোরের দলের সঙ্গে, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে, দুর্নীতিবাজদের সঙ্গে, আর যারা দুর্নীতিকে মুক্ত করতে চেয়েছেন তাদের লড়াই হবে। আর সেই কারণে দেখুন, আমারই নিজের একটি মামলা আছে যে দুর্নীতির পরিমাণ কত। ইডি তো না হয় সারা দেশে প্রায় 1 লক্ষ কোটি টাকা অ্যাটাচ করেছে, কিন্তু পশ্চিমবঙ্গে তার পরিমাণ কত? সেই 2021 সাল পর্যন্ত ক্যাগের যে রিপোর্ট, সেই রিপোর্টে 3,48,000 কোটি টাকা যা কেন্দ্রীয় অনুদান বা করের যে প্রাপ্য টাকা, সেই টাকা পাওয়া যাওয়ার পরেতে তাতে দেখা যাচ্ছে যে 2,29,000 কোটি টাকার হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। জগন্নাথবাবু, আমাকে মনে হয় 30 সেকেন্ড নেব।
তার মধ্যে যে 4টি মূল দপ্তর ছিল, সেই দপ্তরগুলির মধ্যে রয়েছে পুর দপ্তর, পঞ্চায়েত দপ্তর, স্বাস্থ্য দপ্তর এবং শিক্ষা দপ্তর। শিক্ষামন্ত্রী রয়েছেন, তার মিড ডে মিল নিয়েও জয়েন্ট রিভিউ মিশন হয়েছে, সিবিআই তদন্ত চলছে, বাকি ইত্যাদি চলছে। তা আমি আশা করব যে এই যে দুর্নীতির পাকে রাজনীতি করতে অভিনেতা ব্রাত্য বসুকে কেমন লাগছে তার ব্যাখ্যা নিশ্চয়ই তিনি দেবেন। ধন্যবাদ। পিউ। পরবর্তী বক্তা নওশাদ সিদ্দিকী। সময় 4 মিনিট। সময় শুরু এখন। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, একটা জিনিস ভালো লাগবে, আমরা যে 6 জন স্পিকার আছি এখানে, এক জায়গায় আমরা সহমত হতে পারবো যে দুর্নীতির সাথে রাজনীতির যে সমর্থক শব্দের সাথে আমরা সহমত নই। কিন্তু এটাও সাথে সাথে বলতে হচ্ছে আমাদেরকে, কিছু রাজনৈতিক দল এবং কিছু রাজনৈতিক নেতাদের জন্য আজকে যেন সমর্থক শব্দ হয়ে উঠছে। আপনি কি কেন্দ্র সরকারের বলুন কি রাজ্য সরকারের, আমাদের যে রাজ্য সরকার চলছে, বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সীমাহীন দুর্নীতি হয়েছে, 4 মিনিটে বলে তো সম্ভব নয়। জাস্ট আমি দুটো কেন্দ্র সরকারের বলবো, দুটো রাজ্য সরকারেরগুলো তো আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি। একটা দেখছিলাম লখনৌতের নর্দার্ন রেলওয়ে ডিভিশনের ইঁদুর মারার জন্য, ইঁদুর ধরার জন্য পার ইঁদুর পিছু প্রায় 41,000 টাকা করে খরচ হয়েছে, প্রায় 70 লক্ষ টাকা খরচ করেছে স্বল্প কটা ইঁদুর ধরার জন্য। তো এটা কি ধরনের দুর্নীতি আমরা বুঝতেই পারছি। জগন্নাথবাবুর কথাটা সত্যি ভালো লাগলো, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। আমরাও স্লোগান দিচ্ছি, কিন্তু দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা স্লোগানের সামনে দিয়ে দেখছি গিয়ে আপনার দিল্লিতে দ্বারকা এক্সপ্রেসওয়েতে যেটা বরাদ্দ ছিল কিলোমিটার প্রতি 18.2 কোটি টাকা, ওভারনাইট সেটা কিলোমিটার প্রতি প্রায় 250 কোটি টাকা বরাদ্দ হয়ে যাচ্ছে। এই টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই প্রশ্ন থেকে যাচ্ছে। তবে আমরা যদি রাজ্যের দিকে ফিরে আসি, আছেন আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ে তো আমাদের আইনজীবী স্যার তো লড়াই করছেন বিষয়টা নিয়ে। আমি বিধানসভার মধ্যে আমাদের বনমন্ত্রীকে, বর্তমান তিনি এখন কোথায় আছে আমরা জানি, তো কোশ্চেন করেছিলাম যে হাতির তাণ্ডব এত বেড়ে যাচ্ছে কেন। আপনারা আজকেও পেপারে দেখেছেন গতকালকের ঘটনা, যে জঙ্গল থেকে লোকালয়ে চলে আসছে হাতি, এসে তাণ্ডব চালাচ্ছে। আমি কোশ্চেন করেছিলাম এত তাণ্ডব বাড়ছে কেন। আমাকে কিন্তু উত্তর দিয়েছিল যে হাতির নাকি জঙ্গলের খাবার ভালো লাগছে না, লোকালয়ের খাবারকে ভালো লাগছে, ওই জন্য চলে আসছে। কিন্তু ওখানেও একটা দুর্নীতি আছে। দুর্নীতিটা কি হচ্ছে, ওখানে জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, সেখানে রিসর্ট বানাচ্ছে, কর্পোরেটদের জন্য জায়গা করে দিচ্ছে, ফলে হাতি তার বাসস্থান তার বাস্তুতন্ত্র ব্রেক হচ্ছে, তার খাদ্য পাচ্ছে না, সে লোকালয়ে চলে আসছে। এই যে টোটাল সামগ্রিকভাবে যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলো থেকে আমাদের যদি মুক্ত না করতে পারি, আমাদেরকে ক্রমশ ওই দুর্নীতি আর রাজনীতি সমর্থক শব্দ দিকে ঠেলে দেবে। পরিশেষে একটা কথা বলবো, এই সমস্ত দুর্নীতির অন্যতম একটা বড় উৎস হচ্ছে যেভাবে বা মার্কেটে আনাজ বিক্রি হচ্ছে না, তার থেকেও বড় হচ্ছে দলবদল হচ্ছে। এই দলবদলও কিন্তু দুর্নীতির একটা বড় উৎস হয়ে যাচ্ছে। আজকে আমরা দেখলাম আমাদের পশ্চিমবাংলাতে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করেছেন, ক্যান্ডিডেটদের দিয়েছেন, তারা কন্টেস্ট করবেন। কিন্তু দুঃখের বিষয়, মুকুটমণি অধিকারী মহাশয় তিনি অফিসিয়াল এখনও পর্যন্ত বিধানসভার ডেটা অনুযায়ী বিজেপির তিনি এমএলএ, তিনি তৃণমূলের এখন এমপি পদপ্রার্থী হয়ে তিনি ভোট চাইতে যাচ্ছেন। এগুলো কি দুর্নীতি নয়? এগুলো হচ্ছে দুর্নীতির উৎস। এগুলোকে যদি আমরা সমূলে নাও, গণতান্ত্রিক প্রক্রিয়াতে মানুষের রায় যদি না এদেরকে আমরা জনবিচ্ছিন্ন করতে পারি, তাহলে দুর্নীতির ওই সূচকটায় 2022-এ দেশের দুর্নীতি উপলব্ধি সূচকে 83 নম্বর না 85 নম্বরে ছিল, 2023-এ সেটা বেড়ে 93-এ পৌঁছে গিয়েছে 180টা দেশের মধ্যে। আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়াতে এইগুলোকে নির্মূল না করতে পারি, তাহলে 180-র দিকে আমরা হয়তো আফগানিস্তান, পাকিস্তান, মায়ানমারের দিকে হয়তো ছুঁয়ে যাব। ধন্যবাদ। থ্যাংক ইউ। 4 মিনিটে আপনিও শেষ করেছেন। পরের বক্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নমস্কার সবাইকে। আজকের যে বিষয় সেটা নিয়ে আমি, সবাই জানে আমি আর সেই নিয়ে কিছু বলছি না, সবাইকে নমস্কার। ঘটনা হচ্ছে যে বিকাশবাবু দুর্নীতির যে প্রাথমিক সংজ্ঞা দিয়েছেন সেটার সঙ্গে আমি একমত, যে আমি যদি প্রশাসনিক জায়গায় থেকে আমি যদি ব্যক্তিগত ধনসম্পদ বৃদ্ধি করি তাহলে সেটাকে দুর্নীতি বলে। আমার এরকম একটা দুর্নীতির কথা মনে পড়ে যাচ্ছে, যে যখন বাম আমলে যখন মুখ্যমন্ত্রী তার ছেলে যে বেঙ্গল ল্যাম্পে চাকরি করতেন, সে বেঙ্গল ল্যাম্পে সরাসরি বরাত দেওয়া এবং তার জন্যে তৎকালীন যে আরএসপি মন্ত্রী যতীন চক্রবর্তীকে পদত্যাগ পর্যন্ত করতে হয়েছিল। আমার মনে পড়ে যাচ্ছে লেফট আমলে লোহাচুর কেলেঙ্কারির কথা, যেখানে 300 কোটি টাকা বরাত এসেছিল এবং বেজিং
বেজিংয়ে অলিম্পিক হয়েছিল এবং সেই অলিম্পিকে 300 কোটি টাকার একটা বরাত আসে, যেটা এই রাজ্যের দুই মন্ত্রী ঘনিষ্ঠ আত্মীয় পান। সেই জাহাজ মাঝ রাস্তায় ডুবে যায়, তৎকালীন মন্ত্রীকে সিবিআই এসে জেরা করে, কিন্তু সেসব দিক সেটার কিছু ফলাফল পাওয়া যায়নি। আর জগন্নাথ যেগুলো বললেন ভ্রষ্টাচার মুক্ত ভারত, সেই প্রসঙ্গে বলতে গেলে এই মুহূর্তে নৌসাদ একটা হালকা উল্লেখ করেছেন যে ক্যাগ রিপোর্ট বলছে যে বিজেপি আমলে গত 8 বছরে অন্তত 8টা মেজর দুর্নীতি হয়েছে, যার মধ্যে 4টে জড়িত হচ্ছে আমাদের মানে রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সঙ্গে। পাবলিক অ্যাকাউন্ট কমিটি মিটিংয়ে বলছে যে কোভিড আমলে যে পরিমাণ দুর্নীতি কেন্দ্রীয় সরকারের সময় হয়েছে, তার মাস্ক ব্ল্যাক করা শুরু করে হসপিটাল বেড বেশি দামে বিক্রি করা শুরু করে, তারপর ইঞ্জেকশন, জীবনদায়ী ইঞ্জেকশনকে ব্ল্যাক করা শুরু করে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, বিকাশবাবু রাজ্যসভায় আছেন, সেখানে কমিটির রিপোর্ট খুললে এটা পাওয়া যাবে। তাহলে প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হচ্ছে দুর্নীতি বরাবর, যেটা দুই অ্যাঙ্কার প্রশ্ন তুলেছেন যে দুর্নীতি বরাবর ভারতবর্ষের রাজনীতির সঙ্গে সমার্থক শব্দ ছিল কি না। দুর্নীতি সমার্থক ছিল কি ছিল না আমি বলতে পারবো না, কিন্তু দুর্নীতির অভিযোগে বিরোধীদের সমস্ত পরিমাণে এইভাবে দাগিয়ে দেওয়া, যেটা বিজেপি যে ট্রেন্ডটা শুরু করেছে ভারতবর্ষের রাজনীতিতে, এবং বিপক্ষ মানেই চোর, বিপক্ষ মানেই কুৎসা করো, এর একটা সাম্প্রতিক নজির ঘটেছে আজকে। সেটা হচ্ছে কেরালায় পিনারাই বিজয়নের মেয়ে, আমাদের মিসেস বোধহয় মণি বিজয়ন, আমি নামটা এদিক ওদিক করতেও পারি উত্তেজনার চোটে, বা জাস্ট নামটা মনে পড়ছে না, তার নামে ইডি সামান করেছে আজকে। ইডি একটি মামলা করেছে, যে মামলাটা মাথায় রাখতে হবে 1 মাস আগে জনস্বার্থ মামলা হয়েছিল কর্ণাটক হাইকোর্টে। কর্ণাটক হাইকোর্ট সেটা নাকচ করে দেন। তা বেশ কয়েক হাজার কোটি টাকা নাকি পিনারাই বিজয়নের মেয়ে তিনি মানি লন্ডারিং করেছেন, এই অভিযোগ আজকে ইডি সামান করেছে। তাহলে যদি ভারতবর্ষের যদি সংসদীয় মানচিত্র দেখা যায়, তাহলে যদি তার একটা যদি হয় পূর্ব দক্ষিণ, অর্থাৎ পশ্চিমবঙ্গে তৃণমূল চোর, বিহারে লালু প্রসাদ যাদব চোর, আমাদের ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন চোর, ওদিকে গিয়ে তেলেঙ্গানা চোর, স্ট্যালিন চোর, কেরালায় পিনারাই বিজয়ন চোর। কিন্তু ইডি আর সিবিআই কেন জানি না, যে সংসদীয় মানচিত্র আরেকটা যে জায়গা আছে, অর্থাৎ আমাদের দক্ষিণ থেকে পূর্ব বললাম, উত্তর থেকে পশ্চিম, মহারাষ্ট্রে ইডি নেই, গুজরাটে ইডি নেই, উত্তরপ্রদেশে ইডি নেই, মধ্যপ্রদেশে ইডি নেই, ছত্তিশগড়ে ইডি নেই, সিবিআই নেই, কেউ নেই। তাহলে এই যে প্রতিহিংসার যে রাজনীতি, এটা খুবই আশ্চর্যের, যে দেখা যাচ্ছে যে যেখানে যেখানে বিরোধী আছে বিজেপির, যেখানে যেখানে গেরুয়া রঙে ছোপানো যায়নি, সেই গেরুয়া রঙে যেখানে ছোপানো যাচ্ছে না, তারা হচ্ছে সবাই চোর। আমার মনে পড়ে যাচ্ছে যে আজকে যে সিপিএম কংগ্রেসের আজকে এখন আমার দপ্তর নিয়ে জগন্নাথও বলেছেন, বিকাশবাবুও কথা তুলেছেন, খুব সঙ্গত কারণেই তুলেছেন, কারণ এগুলো নিয়ে কোর্ট কেস চলছে, এটা সাবজুডিস হয়ে আছে। তো পরে দেখা যাবে, যেমন কিনা সাবজুডিস এক সময় যে সিপিএম আজকে কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছে, শিক্ষায় দুর্নীতি হয়তো আসবে, সেই সময় কিন্তু শেষ। আর 1 মিনিটই বলবো, আর 30 সেকেন্ড জগন্নাথের ভাষায়, যে সিপিএম এক সময় বলেছিল গলি গলি মে চোর হয়, রাজীব গান্ধী চোর হয়। পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে রাজীব গান্ধী নির্দোষ ছিলেন, বেচারি ততদিনে তিনি মারা গেছেন। যে সিপিএম বলেছিল যে প্রফুল্ল সেন তার স্টিফেন হাউসটা তার কেনা, পরে দেখা গেছিল প্রফুল্ল সেন মারা যাওয়ার সময় তার কোনো কানা করিও ছিল না। তো ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওই যে বরাতটা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি কি ব্যক্তিগত ধনবৃদ্ধি করেছিলেন? উত্তর হচ্ছে না। এই যে চাওয়ালা বলে যাকে যিনি প্রধানমন্ত্রীকে বলছেন সম্মানিত প্রধান, তিনি কি ব্যক্তিগত ধনবৃদ্ধি করছেন? উত্তর হচ্ছে না। ঠিক সেইরকমভাবে আমার মুখ্যমন্ত্রী সম্পর্কে যদি কেউ বলেন যে তিনি ব্যক্তিগত ধনবৃদ্ধি করছেন, ব্যক্তিগত তিনি তার সম্পদ বৃদ্ধি করছেন, তাহলে তার মতো মূঢ়, অবমৃষ্যকারী এবং একটা ঝুঁকিবহুল শব্দ মিথ্যাচারী আর দুটো হয় না। ধন্যবাদ, নমস্কার। 4 রাজনীতিবিদের পর এবার 2 বিদ্বজ্জন। আমার বাঁদিক প্রথম তিলোত্তমা মজুমদার। নমস্কার। হয়তো এই আজকের আলোচনার বিষয়টি চিরকালের এবং আগামী দিনেও এটি প্রাসঙ্গিক থাকবে বলে আমার ধারণা। কারণ দুর্নীতি, রাজনীতি ইত্যাদি আমাদের সামাজিক জীবনের যা যা কিছু
যা যা কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র রয়েছে তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মোটের ওপর রাজনীতি যেহেতু সামাজিক বিষয়ে অন্তর্ভুক্ত, রাজনীতির কথা আলাদা করে বলবার কিছু নেই, কিন্তু আর্থিক দুর্নীতির কথা এখানে বারবার উঠে এসেছে এবং একটু সারা বিশ্বের দিকে তাকালে দেখা যাবে যে অল্প বিস্তর আর্থিক দুর্নীতি বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে নেই। রাজনৈতিক দুর্নীতির মধ্যে যে শুধু বারবার উঠে এসেছে যে ব্যক্তিগত ধন সম্পদ বৃদ্ধি হচ্ছে রাজনৈতিক দুর্নীতির একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং দাগিয়ে দেওয়া হচ্ছে, সবসময় তা নাও হতে পারে, কারণ ক্ষমতার অপব্যবহারও হচ্ছে দুর্নীতির একটি চরম মাত্রা, যা ভারতবর্ষে আমরা নানানভাবে দেখে থাকি। ক্ষমতা হাতে আসা মানে কোনো একটি দল যারা ক্ষমতাসীন তারা তাদের ইচ্ছে মতো সমস্ত কিছুকে পরিচালনা করতে চায়, সেখানে সততার সঙ্গে ন্যায়সঙ্গতভাবে সাংবিধানিকভাবে প্রশাসন পরিচালনা করবার প্রবণতা কম ভারতবর্ষে। তার মানে এই নয় যে রাজনীতি আর দুর্নীতি সমার্থক হয়ে গেল। রাজনীতি নীতি প্রণয়ন করার একটা পন্থা। এই নীতি প্রণয়নের আগে সবার প্রথমে যেটা দরকার সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, সমাজনীতি হোক, সেইটা হচ্ছে মননের নীতি, চিন্তা ভাবনার নীতি, অর্থাৎ একটা আদর্শ। যে আদর্শের অভাব আজকে আমরা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে দেখছি, আমরা রাজ্য সরকারের ক্ষেত্রে দেখেছি, আমরা বিরোধী দলগুলির যে কার্যক্রম তার মধ্যে দেখছি। অর্থাৎ একটা আদর্শকে কেন্দ্র করে শুধুমাত্র দেশ এবং দেশবাসীর জন্য চিন্তাভাবনা এবং প্রত্যেকটি ধরা যাক কোনো নীতি প্রণয়ন, তার বিরুদ্ধে কথা তোলা, কোনো একটি কেন্দ্রীয় সরকারের নানান রকমের যে প্রতিষ্ঠানগুলি আছে সেইগুলিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, যেমন বারবার ইডির নাম উঠে আসছে, বারবার সিবিআই উঠে আসছে, এবং আমরা অনেক সময়ই দেখছি যে এমন এমন জায়গায় তারা হস্তক্ষেপ করছেন যেগুলোর কোনো ব্যাখ্যা আমরা পাচ্ছি না। এরকম অনেক জায়গা আছে যে কেন তারা এইভাবে মানুষের সম্মানহানি করছেন, তার কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা সবসময় আমাদের কাছে প্রকাশিত হচ্ছে না। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে, হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে যতখানি বিরোধী পক্ষের স্বর উচ্চগ্রাম হওয়া উচিত ছিল সেটাও আমরা দেখি না। তার কারণ হচ্ছে সবাই কোথাও একটা আদর্শগত বিভ্রান্তির মধ্যে রয়েছে, আদর্শহীনতার মধ্যে রয়েছে। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তার আগে যখন ব্রিটিশ এখানে রাজত্ব করত তখনও একেবারে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি সঞ্চারিত করে দেওয়া হয়েছিল। একেবারে কেরানি বলে যে শ্রেণীটিকে সেই সময় তৈরি করা হয় তাদের ভেতর থেকে শুরু করে সমস্ত স্তরে পুলিশের মধ্যে একেবারে ঘুষ নেওয়া, ঘুষ দিয়ে কাজ আদায় করা ইত্যাদিকে সঞ্চালিত করে দেওয়া হয়েছিল। তিলোত্তমা, আপনার সময় শেষ, আমরা পরে আসছি আপনার। আধ মিনিট। কথা হচ্ছে যে দুর্নীতিকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিয়ে শুধুমাত্র সাধারণ মানুষ যদি নিজেদের সততার প্রতিমূর্তি বলে দাবি করতে চায় তাহলে আমার সেখানে আপত্তি আছে, যদিও আমি সরাসরিভাবে রাজনীতি করি না। কিন্তু আমার মনে হয় দুর্নীতি এমন একটি যন্ত্র যেটা সর্বগ্রাসী, এবং আজকে আমি যদি ঘুষ দিয়ে থাকি কোনো রাজনৈতিক নেতাকে আমার স্বার্থ সিদ্ধির জন্য এবং তিনি যদি সেই ঘুষ নিয়ে থাকেন, তাহলে যতখানি অভিযোগ তার প্রতি, যতখানি অন্যায় তিনি করছেন ঠিক ততখানি অন্যায় আমি করছি, ততখানি অভিযোগ আমার প্রতি। সুতরাং সাধারণ মানুষ শুধুমাত্র রাজনীতির প্রতি সমস্ত রকমের অভিযোগ নষ্ট করে নিজেকে দুর্নীতিমুক্ত ভাবতে পারে না এবং ভাবা উচিত নয়। ধন্যবাদ তিলোত্তমা। পরবর্তী বক্তা অধ্যাপক অর্ণব সাহা। সময় আপনার 4 মিনিট। সময় শুরু
এখন। সকলকে ধন্যবাদ। আজকের যে বিষয়, সেই বিষয়ের শুরুতেই আমি যেটা বলবো যে দুর্নীতি জিনিসটা আদৌ অর্থনৈতিক কিছু নয়। দুর্নীতি ইটসেলফ নিজেই একটা রাজনৈতিক বিষয়, এবং সেই রাজনৈতিক বিষয়টাকে যখন আমরা বিশ্লেষণ করব বা আলোচনা করব, তার আগে আমি যেটা মনে করিয়ে দিই, আজকের দিনটায় আমরা যখন এই সবাই মিলিত হচ্ছি, লাদাখে অনুসরণ করছেন সোনাম ওয়াংচুক। লাদাখে তিনি যে অনশন করছেন, সেই অনশনটাকে বলা হচ্ছে ক্লাইমেট ফাস্ট বা ইকোলজিক্যাল ফাস্ট। তার কি বক্তব্য, তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে লাদাখে যে হিমালয়ান যে প্রাকৃতিক সম্পদ, সেই হিমালয়ান প্রাকৃতিক সম্পদ লুট করতে দেওয়া হচ্ছে ভারতের কিছু কর্পোরেটকে। এই যে ভারতবর্ষের কিছু কর্পোরেট, তারা রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে জল, জমি, জঙ্গল এটাকে লুট করছে, লুট করার মতন প্রক্রিয়া তৈরি করছে। এই প্রক্রিয়াটা শুধুমাত্র ভারতবর্ষের নয়, আমরা যদি একটু লক্ষ্য করি গোটা পৃথিবী জুড়ে বিগত 40 বছরে, বিশেষ করে 1991 সালে সোভিয়েত ভেঙে যাওয়ার পর থেকে আরম্ভ করে যে অর্থনৈতিক চেঞ্জটা এলো, যে রাজনৈতিক প্যাটার্নটা বদলালো, সেখানে তৃতীয় বিশ্বের দেশ এবং পূর্ব ইউরোপে যে দেশগুলো একসময় সাবেক সোভিয়েত সমাজতন্ত্রের আওতায় ছিল, সেই সমস্ত দেশগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্নীতি আর রাজনীতির একটা নেক্সাস, এটা একটা প্রাতিষ্ঠানিক চেহারা নিয়েছে। নেটফ্লিক্সে একটা ছবি আছে, একটা এজ অফ ডেমোক্রেসি। এটা ব্রাজিলের লুলাকে নিয়ে তৈরি করা হয়েছে এই ছবিটা। এবং লুলার যে উত্থান, ওয়ার্কার্স পার্টির যে উত্থান, সেই উত্থান থেকে আরম্ভ করে লুলার জেলে যাওয়া পর্যন্ত 2018 সালে যখন বোলসোনারো ওখানে ক্ষমতায় আসছেন, সেই সময় পর্যন্ত সেই ইতিহাসটাকে ওখানে দেখানো হচ্ছে। আমরা খুব ইন্টারেস্টিং কতগুলো তথ্য ওখান থেকে পাচ্ছি। 1980 সালে ব্রাজিলের ওয়ার্কার্স পার্টি তৈরি হয়। আমরা এখানকার যারা বামপন্থীরা, তারা কিন্তু ল্যাটিন আমেরিকা নিয়ে অত্যন্ত উদ্বেল হয়ে থাকে এবং তারা বলেন যে ওখানে একটা পিঙ্ক টাইড তৈরি হয়েছে, নতুন ধারার বামপন্থা তৈরি হয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি লুলা যখন 84 সালে ভোটে দাঁড়াচ্ছেন, সেই সময় তিনি বিচ্ছিরিভাবে হারছেন। তার পরের বার যখন তিনি ভোটে দাঁড়াচ্ছেন, একটু একটু করে ওখানকার যে কর্পোরেট শক্তি, সেই কর্পোরেট শক্তির সঙ্গে তার একটা নেক্সাস তৈরি হচ্ছে। এবং তারপর তিনি যখন ক্ষমতায় আসছেন, দেখা যাচ্ছে ওই কর্পোরেট শক্তির সঙ্গে তার নেক্সাস থাকাটাই তার ক্ষমতায় আসার একটা অন্যতম কারণ হিসেবে পরিগণিত হচ্ছে। অর্থাৎ ব্যাপারটাই এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে যে রাজনীতির সঙ্গে এই ধরনের অর্থনীতির এমন একটা যোগাযোগ তৈরি হয়ে গিয়েছে যে এটাকে বাদ দিয়ে আজকে আর কোনো রাজনীতি করা সম্ভব নয়। এবং অতি সম্প্রতি বোলসোনারোর কথাটা তুললাম এই জন্য যে লাদাখে যে জিনিসটা ঘটেছে ঠিক সেটাই, ওইখানে অ্যামাজন অরণ্য বিক্রি করে দেওয়া হচ্ছিল। অ্যামাজন অরণ্য যারা কিনে নিয়ে যাচ্ছিল তারা হচ্ছে ওখানকার কর্পোরেটরা, তাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছিল। এবং অতি সম্প্রতি যখন 1.5% ভোটের মার্জিনে লুলা ক্ষমতায় এসছেন, যিনি ওখানকার ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু ওই দেশের সবচেয়ে বড় বিগ কর্পোরেট। অর্থাৎ ডান বলুন বা বাম বলুন, আজকে পৃথিবীর রাজনীতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে, এটা আমরা মানি বা না মানি, আমাদের পছন্দ হোক বা না হোক, এই যে কর্পোরেটের সঙ্গে এবং এই যে কর্পোরেটের চেহারা, এই কর্পোরেটের চেহারা কিন্তু পুরনো যে পুঁজিপতি বা শিল্পপতিদের চেহারা তার থেকে আলাদা। এরা হচ্ছে ক্রনি ক্যাপিটালিস্ট। এবং ভারতবর্ষের ক্ষেত্রে দেখুন 2014 সালে যে শিল্পপতি বা যে কর্পোরেট গোষ্ঠীটি তারা গোটা পৃথিবীর নিরিখে, সম্পদের নিরিখে ছিল 624 নম্বর, তারা 2021-22 এসে 2 নম্বরে এসে দাঁড়ালো। অর্থাৎ তারা যে বিপুল সম্পদটা অর্জন করেছে, সেই সম্পদটা কিন্তু পুরোপুরি অর্জন করেছে ভারতবর্ষে যারা কেন্দ্রীয় সরকারে রয়েছেন গত 10 বছরে, তাদের সঙ্গে নেক্সাস তৈরি করে। এটা হচ্ছে রাষ্ট্রীয় মদতের লুট। এই লুটের সঙ্গে কোনো একটি রাজ্যে কোথায় একটা টাকার দুর্নীতি হয়েছে, অবশ্যই সেটা দুর্নীতি, কিন্তু সেই দুর্নীতির কিন্তু একটা গুণগত পার্থক্য আছে। এই যে রাষ্ট্রীয় মদতে এত বড় একটা লুটের জায়গা, এই লুটটাকে কোথাও একটা আড়াল করবার জন্যই হয়তো প্রত্যেকটা রাজ্য সরকারকে এরকমভাবে চেপে ধরা হচ্ছে। তাদের যে ছোটো ছোটো সমস্ত দুর্নীতির জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আরও বড় করে ধরা হচ্ছে। কর্পোরেট দুর্নীতির এই যে চেহারাটা, এই চেহারাটা কিন্তু সামনে নিয়ে আসতে হবে। এবং এটাকে আমাদের বুঝে নিতে হবে যে নতুন যে অথরিটারিয়ান যে নয়া অতি দক্ষিণ পন্থার যে চেহারা সারা পৃথিবী জুড়ে আমরা দেখতে পাচ্ছি, সেটা হাঙ্গেরিতে ভিক্টর অরবান বলুন, সেটা বেলারুশিয়ায় আলেকজান্ডার লুকাশেঙ্কো বলুন, সময় শেষ। এই যে অংশটা, এই সমস্ত দেশে আমরা দেখতে পাচ্ছি যে এই নেক্সাসটা চলছে। এই নেক্সাস থেকে বেরিয়ে আসার রাস্তা আদৌ ঠিক কি আছে এখনো পর্যন্ত আমরা জানি না। আপনি দেখছেন দ্য বিগ ডিবেট। TV9 বাংলার এই মেগা ডিবেট হচ্ছে জিডি বিড়লা সভাঘরে। আমার সঙ্গে মাননীয় অতিথিরা আছেন, আপনারা অলরেডি তাদের সঙ্গে পরিচিত, কিন্তু এবার তো কাউন্টার করার পালা। এই রাউন্ডে প্রত্যেকে 3 মিনিট করে সময় পাবেন। আর 3 মিনিটের জন্য প্রথমেই আমরা ডেকে নিই বিকাশ বাবুকে। যা যা শুনলেন, কি কাউন্টার করতে চান এবার? মুশকিল হচ্ছে আমরা দুর্নীতিকে আড়াল করার জন্য অপরের দুর্নীতির কথা বলি। এটা কিন্তু আরেকটা বড় দুর্নীতি চিন্তাগত দিক থেকে। যে দুর্নীতি ঘটছে, সেই দুর্নীতিটা সমসাময়িক, এবং এই দুর্নীতি ঘটার যে মূল কারণ, সেটাকে আমাদের অবশ্যই বিশ্লেষণ করতে, খুঁজে বার করতে হবে।
কেন্দ্রের দুর্নীতি বড় বলে রাজ্যে শিক্ষার দুর্নীতিকে উপেক্ষা করা এর মারাত্মক বিপদ। এই ঝোঁকটা আছে আমাদের, যে কেন্দ্র দেশব্যাপী আছে, তাদের বিশাল শক্তি, তাদের বিশাল দুর্নীতি করার ক্ষমতা, এখানে সন্দেহ নেই। সে বিশাল দুর্নীতি তারা করছেন, এবং তার একটা বৃহত্তম প্রমাণ, প্রধানমন্ত্রী যখন মণিপুর জ্বলছে সেখানকার নারীদের সম্মান রক্ষার্থে একটা বাক্য ব্যয় করতে পারেন না, তিনি কিন্তু রাজমাতাকে নদিয়াতে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গের দুর্নীতির যে টাকা উদ্ধার করেছে তা ফেরত দেবো। পশ্চিমবঙ্গের দুর্নীতির তদন্ত তারা করলেন কোথায়? তদন্ত তো হচ্ছে আদালতের নির্দেশে, বাধ্য হয়ে করছেন, এবং সে তদন্তের গতি প্রকৃতি নিয়ে হাজারো প্রশ্ন আছে, এ মঞ্চে আলোচনা করবো না, করা উচিত নয় বলে, যেহেতু বিষয় ভিন্ন। 2, জ্যোতিবাবুর আমলে বেঙ্গল ল্যাম্প নিয়ে অনেক কেলেঙ্কারি। আরে ভাই, সত্য কথাটা বলতে আপত্তি কোথায়? বেঙ্গল ল্যাম্প নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল। আজকে যেমন হাইকোর্টই সমস্ত দুর্নীতির তদন্ত উদ্ভাসন করছেন, এবং দেখা গেছে যে কোনো দুর্নীতি হয়নি, সেজন্যই যতীন চক্রবর্তীকে তার রাজনৈতিক দল পদত্যাগ করতে বাধ্য করেছিলেন যে তুমি এটা মিথ্যা অভিযোগ করেছো, অন্য কেউ নয়। ঠিক অনুরূপভাবে আরেকটা উদাহরণ তিনি দিলেন, সেখানেও উনি বলছেন সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদ করে কিছু পায়নি। শুধু দুর্নীতি নেই, ভাসিয়ে দেওয়া, অমুকে দুর্নীতি করেছে আমি তাই কেন করতে পারবো না, এই যুক্তিটা অত্যন্ত নিন্দনীয়। এটা মনে হয় দার্শনিক দিক থেকে আমাদের দুর্নীতির প্রকাশ। একটা কথা প্রসঙ্গত বললেন আমার বন্ধু বলসোনারো এবং লুলাকে নিয়ে, দীর্ঘ আলোচনায় দরকার নেই, তবে যে প্রসঙ্গে বললেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাদাখ, আজকে লাদাখে যিনি লড়াই করছেন তিনি ভারতবর্ষের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য লড়াই করছেন। আমরা দেখেছি 4 ধামকে যোগাযোগ করে নিয়ে ভোটের প্রাপ্তির জন্য কীরকমভাবে বিধ্বংসী ঘটনা হয়েছে, পরিবেশকে নষ্ট করে দিয়ে। আমরা দেখেছি যে বিভিন্ন ধর্মীয় স্থান আজকে ধসে পড়ে যাচ্ছে, যেহেতু সেখানে প্রকৃতিকে উপেক্ষা করে নির্মাণ করা হয়েছে ভোট। এই শুধুমাত্র ভোট কেন্দ্রিক চিন্তার ভিত্তিতে কোনো সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা একটা দুর্নীতি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তার মানে এই নয় যে সব রাজনৈতিক দল দুর্নীতি করছেন। আমি তো বললাম রাজনৈতিক দল, বহু ব্যক্তি মানুষ আছেন যারা ইলেকট্রাল বন্ডের বিরুদ্ধে 6 বছর লড়ে গেছেন একটানা, কোনো রকম তাদের সেক্ষেত্রে দ্বিধা হয়নি। সেই দলদের এবং সেই ব্যক্তিদের আপনি কি বলবেন দুর্নীতির সঙ্গে যুক্ত? অতএব বন্ধু, আমি জানিও ঘাড় নাড়ছে, সময় কম, এক জায়গায় ফেলবেন না সবাইকে। এটা সমাজের পক্ষে অত্যন্ত বিপজ্জনক ঝোঁক। যেটা অপরাধ, দুর্নীতি, তাকে দুর্নীতি বলুন, এবং দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের পাশে দাঁড়ান আগামী সমাজকে অনেক বেশি দুর্নীতিমুক্ত করবার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ। এর পরের বক্তা জগন্নাথ চট্টোপাধ্যায়। আগের পর্বে যেটা উঠে এলো যে আপনারা কর্পোরেটকে সঙ্গে নিয়ে দেশটাকে পুরো বেচে দিচ্ছেন, মূল কথা তাই বোঝায়। বড় বিষয়, আমি ছোট মানুষ, সরাসরি শিক্ষামন্ত্রী যে কথাগুলি বলেছেন তারই ব্যাখ্যা চাওয়া বা তার জবাব দেওয়ার সুযোগ থাকবে। এক হচ্ছে ক্যাগ রিপোর্টের মান্যতা উনি স্বীকার করেছেন, কিন্তু নিজের দপ্তরের 21,000 কোটি টাকার ইউসি কেন দেননি সেটা বলেননি। তবে এর মধ্যে একটা রাইডার আছে, সেটা হচ্ছে উনি শিক্ষামন্ত্রী হওয়ার আগের সময়কে আর বেশি ইউসি জমা পড়েনি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমি মূঢ়, আমি অবিমৃষ্যকারী এবং আমি মিথ্যেচারী, কিন্তু উনি সত্যান্বেষী। কারণ চ্যালেঞ্জ দিয়েছিলাম হাওয়াই চটিকে 10 বছরের পর সততার প্রতীক বলুন, উনি বলতে পারেননি। সত্যান্বেষী, সত্য প্রতিষ্ঠার জন্য লড়ছেন, এবং এর পরেও উনি বলতে পারবেন ব্যক্তিগত ধন বৃদ্ধি চ্যালেঞ্জ গ্রহণ করছি। যদি উনি চান তাহলে হাওয়াই চটি এবং হাওয়াই চটি পরিবারের পুত্রবধূ, ভাতৃবধূ, তার ব্যক্তিগত ধন বৃদ্ধি পাবলিক ফোরামে যা আছে আমি একটু পরে বলতে চাই, উনি যদি বলেন এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। এরপরে বিষয় আসছে যে অন্য রাজ্যে সবাই চোর আর প্রতিহিংসার রাজনীতির কথা। আচ্ছা ব্রাত্যবাবু, আপনাকে ইডি সিবিআই ডাকছে না কেন? তার কারণ আপনার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়নি তো। যার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে ইডি সিবিআই তাদের ডাকবেন, এবং এই ধরনের যত মানুষই আছেন তাদের সবাইকে ডাকবেন। যতগুলি তদন্ত ইডি সিবিআই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে করছেন তার প্রত্যেকটি আদালতে বিকাশবাবু বলতে পারবেন, এবং এই বিকাশবাবুরাই যখন মামলা লড়েন ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকলে পরেও বিকাশবাবুরা কেরল পুলিশ বা পশ্চিমবঙ্গের সিআইডির তদন্ত চান না, তারা ইডি কিংবা সিবিআইয়ের তদন্তই চান। তার কারণ তুলনামূলক বিচারে এখনও পর্যন্ত পেশাদার তদন্তকারী সংস্থা হিসেবে ইডি এবং সিবিআই যা কাজ করছে তা অন্য কোনো রাজ্য পুলিশ বা রাজ্য পুলিশের অন্যান্য সংস্থা এটা করতে পারে না। আশা করব তিলোত্তমা দেবীরও ইডি সিবিআইয়ের প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করা নিয়ে যে কথা বলছেন সে নিয়ে বলতে পারি যে প্রত্যেকে কিন্তু আদালতের কাছে যাচ্ছে। এরপরেতে কেজরিওয়ালও গেছেন, কে কবিতাও গেছেন, অনুব্রত মণ্ডলও গেছেন, পার্থ চট্টোপাধ্যায় গেছেন, পার্থবাবুর বিশেষ বন্ধু বালুবাবুও গেছেন। 20,000 কোটি টাকা বনগাঁ সীমান্ত থেকে দুবাইয়ে পাঠানো ডাকু, সার্থক নাম, ডাকুবাবুও গেছেন।
কিন্তু আদালত তাদের কিন্তু কোনো রিলিফ দিচ্ছে না, সুপ্রিম কোর্ট অব্দি রিলিফ দিচ্ছে না। যে আদালত যখন সিএ মামলায় কেন্দ্র সরকারকে নোটিশ জারি করছেন, আপনারা উদ্বাহু হচ্ছেন, যে আদালত বাকি অন্যান্য ক্ষেত্রে যখন ইলেকট্রাল বন্ড মামলায় স্ট্রাইক ডাউন করছে আইনকে, তখন আমরা উদ্বাহু হয়ে নাচছেন। যখন আপনারা কেজরিওয়ালকে বেল দিচ্ছে না, কে কবিতাকে বেল দিচ্ছে না, অনুব্রত মণ্ডলকে বেল দিচ্ছে না, তখন আপনারা আদালতের রায়কে মাথা পেতে নিচ্ছেন না কেন? এবং কেন গ্রহণ করছেন না যে তারা দুর্নীতিগ্রস্ত, তারা দুর্নীতিবাজ? আমি ব্রাত্যবাবু এবং বাকি যারা বলছেন, যারা ব্রাত্যবাবু পিনারায় বিজয়নের দুর্নীতির কথা বললেন, আচ্ছা স্বপ্না সুরেশ মামলায় যদি দুবাই থেকে সোনা আনে, ইডি তো নোটিশ করবেই, কারণ ইডি আপনাকে নোটিশ করবে না। আপনি চেষ্টা করছেন কিছুটা অন্তত পক্ষে, আপনার তলায় যে স্কুল সার্ভিস কমিশন বা বাকি আছে তারা আদালতে গিয়ে আস্তে আস্তে বলতে শুরু করেছে। এটা আপনাকে তার জন্য সাধুবাদ জানাইছি, কিন্তু আপনিও নিজে পৌঁছাতে পারছেন না, কারণ আপনি জানেন 14 তলার পাশের ঘরের যে তালিকা তৈরি হয়েছিল, সেই তালিকা আপনাকে গিলতেও হয়েছিল, এবং সেই তালিকা অনুযায়ী রিক্রুটমেন্টও এসএসসি মামলায় হয়েছে। সরাসরি বললাম, আশা করি উত্তর দেওয়ার সময় আমার মতোই সরাসরি জবাব দেবেন। ধন্যবাদ জগন্নাথ। নওশাদ, কাউন্টার করার পালা। নওশাদ এখানে সব থেকে সেফ জোনে আছে, কারণ ওর সরকার চালানোর এখন অভিজ্ঞতা নেই, কিন্তু অভিযোগ মাঝে মাঝেই উড়ে আসে যে বিজেপির সঙ্গে আঁতাত নওশাদ সিদ্দিকীর, এটাও একটু জানতে চাইবো। এমন একটা জোনে আমি আছি, একটু এগিয়ে গেলে বিজেপির সাথে আতা, একটু পিছিয়ে আসলে ভাইপো কত দিচ্ছে, খুব ক্রিটিক্যাল জোনে আমি আছি। তবে বিজেপির সাথে আতাত বা ভাইপোর সাথে সম্পর্ক থেকে বড় কথা, রাজ্য এবং দেশবাসী ক্রমশ পিছিয়ে যাচ্ছে, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্ষুধার্তের সংখ্যা বাড়ছে। সাংবাদিক স্বাধীনতাতেও আমরা পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে বসবাস করার পরেও আমাদের হস্তক্ষেপ হচ্ছে। এটা থেকে কীভাবে কাটিয়ে ওঠা যায় তার লড়াই আছি। কয়েকজন বললেন তার কয়েকটা বিষয়ে, যেহেতু এখন জবাব দেওয়ার সময় আসছে, একটা বিষয় আমাকে ঠিক বুঝে উঠতে পারলাম না। আমরা জানি একে অপরকে কে কত বড় দুর্নীতি করেছে, কে কত ছোট দুর্নীতি করেছে, এর ক্লাসিফিকেশনে যাচ্ছে একদম হচ্ছে। ওটা থেকে না করে আমার মনে হয় যে আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি, বা আমাদেরকে যারা মানুষ ভরসা করে আমাদেরকে আইনসভা লোকসভার মধ্যে পাঠাচ্ছে, সেটা আমরা কতটা ফুলফিল করতে পারছি। 10 লক্ষ 15 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হয়ে মেম্বার অফ পার্লামেন্টে হয়ে যাচ্ছি, 3 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হয়ে এমএলএ হয়ে বিধানসভার মধ্যে যাচ্ছি, কিন্তু আমাদের লক্ষ্যটা গিয়ে তাদের যে অভাব অভিযোগ চাওয়া পাওয়া সেগুলো উত্থাপন করার থেকে বড় কথা, সেখানে গিয়ে যেতে আমি সেই ক্ষমতাটাকে মিসইউজ করি, সেই ক্ষমতাটাকে কাজে লাগিয়ে আমি আমার ব্যক্তিগত অ্যাসেট বাড়িয়ে নিই, তাহলে আমার মনে হয় আমাদের থেকে আর খারাপ কি হতে পারে। একটা প্রসঙ্গ আমাদের শিক্ষামন্ত্রী বললেন যে আমাদের মাননীয় সিএম ম্যামের কথা বললেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জিনিস আমরা দেখেছি, চিড়িয়াখানায় সিংহ প্রসব করলেও কিন্তু অনুপ্রেরণা লাগছে। আর গত বছরে মাল নদীতে গঙ্গা বিসর্জনের সময় যারা মারা গিয়েছিলেন তাদের আত্মার শান্তি কামনার জন্য যদি কোনো প্রোগ্রাম করতে লাগে, সেখানেও অনুপ্রেরণা লাগছে। সুতরাং যেভাবে চাকরি থেকে শুরু করে বাচ্চাদের মিড ডে মিলে দুর্নীতি হয়েছে, সেখানে অনুপ্রেরণা ছাড়া কি হতে পারে, এটা আমাদের ভাবাটা হয়তো ভুল হচ্ছে। সেখানেও নিশ্চিতভাবে অনুপ্রেরণা আছে। আর সর্বশেষ আমি বলবো অধ্যাপক অর্ণব শাহ সাহেবের কথা, যে কেন্দ্র সরকার আর রাজ্য সরকার এটা দেখাচ্ছেন যে আদানি আম্বানিদের অ্যাসেট বেড়েছে বলে রাজ্যেরগুলো ছোট করে দেখানোটা আমার মনে হচ্ছে এটা ভুল হচ্ছে। আদানি আম্বানি আমার কর্পোরেট ফান্ড নিয়ে, ইলেকট্রাল ফান্ড নিয়ে আমরা চলছি না, কিন্তু আপনি আদানি আম্বানি বা কেন্দ্রকে দেখিয়ে রাজ্যের যে দুর্নীতিগুলো হয়েছে সেইগুলোকে আপনি ছোট করে দেখতে পারেন না। দুর্নীতিকে দিই তার হোক, সংজ্ঞা দেওয়া হোক, ছোট আর বড় নয়। যে দুর্নীতিটা হয়েছে আমাদেরকে শপথ নেওয়া দরকার যে আমরা যে জায়গায় আছি সেই জায়গা থেকে আমরা আমাদের দ্বারাই কোনো দুর্নীতি হবে না, তার যেমন আমরা শপথ নেব। সাথে সাথে আমাদের সামনে যেটা দারুণ কথা বলছেন তিলোত্তমা দেবী মহাশয়া, যে আমার খুব ভালো লেগেছে যে আমরাও যদি কাউকে একটা কিছু বিনিময়ে যদি আমি আমার কাজটা হাসিল করতে চাই, যেমন নিজে দায়ী, ঠিক যে করছে বিনিময়ে সেও একইভাবে দায়ী, ঠিক একইভাবে আমাদেরকে দায়িত্বশীল হয়ে উঠতে হবে। আমরা যেমন দুর্নীতি নিজে করব না, আমার সামনে যদি কোনো দুর্নীতি হয়, সে কে ছোট কে বড়, কে আমার দলের কে আমার বিরোধী দলের, তা না দেখে সরাসরি আমরা বিরোধী করব, তাহলে আমার মনে হয় আমরা একদিন সেই দেশকে পাবো, পৃথিবীর শ্রেষ্ঠ দেশে আমরা উপনীত হব। কারণ আমাদের যা ইউথ 10 থেকে 15 সেকেন্ড, আমাদের দেশে যা ইউথ আছে প্রায় 60 কোটির ওপরে, পৃথিবীর আর কোনো দেশে নাই। আমাদের ইউথকে যদি আমরা যথাযথভাবে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারি, সঠিক জায়গায় ব্যবহার করতে পারি, আমাদের ইউথ পৃথিবীর শ্রেষ্ঠ দেশে আমাদেরকে পরিণত করতে পারবে। থ্যাংক ইউ। এরপরের বক্তা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
জগন্নাথ বাবু বিজেপি নেতা, তার কথায় বারে বারে উঠে আসছে হাওয়াই চটি আর সততার প্রতীক নয়। বোধহয় জগন্নাথ আমার কথা বুঝতে পারেননি। আমি তখনও জোর গলায় বলেছি এবং এখনও বলছি যে আমার মুখ্যমন্ত্রী সততার প্রতীক। 1, 2 জগন্নাথ কি বললেন আমি বুঝতে পারলাম না। মুখ্যমন্ত্রীর পুত্রবধূ, মুখ্যমন্ত্রীর কোন পুত্র কোন কন্যা আছেন আমার জানা নেই। উনি যদি আমাকে ভালো করে জানিয়ে দেন এইখানে ওপেন ফোরামে এবং সবাইকে, তাহলে নিশ্চয়ই ভালো হবে। 3, আমি যেটা খুব পরিষ্কার করে বলতে চেয়েছি যে আমাদের আমার মনে হয় যে মানে কেন্দ্রীয় সরকার এটা উদ্ধত্ত আমি জানি যে কাউকে কথা বলতে দেবে না, কিন্তু কথার মাঝখানে কিন্তু এই 3 মিনিটটা কি এই যে মাঝখানে না, এই আবার আপনার নিয়ে ওই সেট করে দিচ্ছে, আপনার নিয়ে ওই উনি সেট করে দিচ্ছেন, সময় চলে যাচ্ছে। ভাতৃবধূ, হ্যাঁ, তো যাই হোক, পুত্রবধূ বলেছিলেন। হ্যাঁ, আপনি সবসময় ভুলই বলেন, আমি এটাই বলতে চাইছি। তো যাই হোক, আর যেটা বিকাশবাবু বললেন যে অতীতের কথা না, আমি একদম বর্তমানে বলেছি যে আজকে পিনারাই বিজয়ন তার মেয়ের বিরুদ্ধে কোটি টাকার লন্ডারিংয়ের অভিযোগ এসছে। ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে মানে 2014 সালে যখন বিজেপি সরকার আসে তখন পশ্চিমবঙ্গ থেকে সিপিএম চলে গেছে। 2015 সালে 1 বছর পর ত্রিপুরা থেকেও চলে যাবে, পড়ে আছে একমাত্র কেরালা। তাহলে কেজরিওয়াল চোর, পিনারাই বিজয়ন চোর, স্টালিন চোর, কেজরিওয়াল চোর, হেমন্ত সোরেন চোর, বিরোধী মাত্রই চোর। আর যখন এই টাকার কথা বললেন জগন্নাথ, এই আচ্ছা, যখন আমাদের কর্ণাটকের বিজেপি এমপি ডি রাজাপক্ষে, তার বাড়িতে যখন কোটি কোটি টাকা পাওয়া যায় সেই বেলা তো কেউ কিছু বলেন না। যখন বাসনা গৌড়া ইয়ান্তাল বিজেপির এমপি, তিনি যখন বলেন যে ইয়েদুরাপ্পার মতো এরকম আমলে চুরি যা হয়েছে, তার নিজের মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেন, সেই এমএলএ বাসনা গৌড়া ইয়ান্তাল, তা নিয়ে তো জগন্নাথ কোনো কথা বলছেন না। আমি নিশ্চয়ই এই যে দুর্নীতিমুক্ত চিন্তার দৈন্য, চিন্তা দার্শনিকতা, দ্য পভার্টি অফ থট এবং কি করে স্বচ্ছতা তৈরি করা যায়, যেদিন দাঁড়িয়ে প্রত্যেকে বলছে যে আপনি নিজের দিকে তাকান, ঠিকই তো, নিজের দিকেই তাকানো উচিত। আমি রাজনীতিতে আছি তার কারণ আমি আমার নেত্রীকে ভরসা করি বলে, আমি শ্রদ্ধা করি বলে। সব আপনি যেটা বলছেন যে সার্বিক, যেটা তিলোত্তমা যে প্রশ্নটা তুলেছেন, সার্বিক ছাঁদা সব জায়গাতেই আছে। এবার সেই ছাঁদাগুলো বিজেপি আপনি বলতে পারেন যে ওপেন করছে, একটা ধরে ধরে ওপেন করছে, এটা একটা প্রতিহিংসার রাজনীতি সেট করছে। যেমন এই যে আমার ছোটো ভাই নৌসাদ যেটা বললেন যে সবাইকে ঠিক কথা বলতে পারেন, নৌসাদ কি বলতে পারবেন যে তাদের দলের নেতা, তার দাদা যখন বলেছিলেন মহিলারা অভিনয় করে বলেন রাস্তায় এদের বেত্রাঘাত করা উচিত, পিটিয়ে চাবুক মারা উচিত, এই যে প্রতিবাদ এখন বিশেষে হ্যাঁ বলেছিলেন তো, অর্ধ সত্য মিথ্যা তো, অর্ধ সত্য মিথ্যা আপনি ক্লিয়ার করুন। আপনি না হয় পূর্ণ মিথ্যা বলেন, আমি অর্ধ সত্য, অর্ধ সত্য, আপনি না হয় পূর্ণ মিথ্যা বলেন, আমি অর্ধ সত্য বলি, তাতে কি আছে বলেছিলেন তো, অর্ধ সত্য মিথ্যার জন্য আপনি পুরোটা বলুন। ইন্টারভিউ দিয়েছেন তা নিয়ে, আপনার দলের নেতা, পুরোটা বলুন, আপনার দলের নেতা তা নিয়ে টেলিভিশনে ইন্টারভিউ দিয়েছেন যে কত মহিলা মাত্রে তার আচরণ কি হতে পারে। আমরা তো সেই লাইভ ভাষণ শুনেছি, শুনেছি তো। আপনি অর্ধ সত্য বলেন, তারপর তার বক্তব্য সে রেকটিফাই করেছে, যদি এই মানসিকতা বক্তব্য সে রেকটিফাই করেছে, কিন্তু আপনি অর্ধ সত্য বলছেন। আপনি যদি এই মানসিকতা নিয়ে যে ক্ষমতায় যান, তাহলে আমার মনে হচ্ছে যে চিন্তার দৈন্য, চিন্তার দুর্নীতি, দার্শনিক যে আমাদের দৈন্য ইত্যাদি যে শব্দগুলো তুলছেন, সেগুলো আস্তে আস্তে আপনার শুধু চিন্তা স্তরে থাকবে না, আপনার শরীর ভঙ্গিমায় চলে আসবে, তারপর আপনার মনে চলে আসবে। ফ্রান্সিস ফুকুয়ামা বলেছিলেন যে চিন্তার নয়, আমাদের ভাবনার নয়, মস্তিষ্কের নয়, যখন সার্বিকভাবে যখন পুরো দেউলিয়া হয়ে যায় মানুষ, সেই দেউলিয়াপনা হচ্ছে সবথেকে মারাত্মক। আমার মনে হয় যে আমরা একটা গণতান্ত্রিক পরিসরে দাঁড়িয়ে কথা বলছি, একে অন্যের যুক্তিকে কাটছি, নিজের যুক্তি দেওয়ার চেষ্টা করছি, কোনটা অর্ধসত্য কোনটা পূর্ণ মিথ্যা সেগুলো আমার মনে হয় যারা শুনছেন তাদের উপর ছেড়ে দেওয়াই ভালো। ধন্যবাদ। পূর্ণ সত্য কে বলবে তাহলে? দেখি তিলোত্তমা দেবী বলেন কিনা। এবার আপনার সময়। একটা জিনিস জানতে ইচ্ছে করছে, ধরুন অরবিন্দ কেজরিওয়াল, তাকে তো আমরা সারা দেশ মেনে নিয়েছিলাম সততার প্রতীক হিসেবে, আজকে তিনি জেলে। এবং এটা তো সত্যি, যারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা যেটা বলছেন, যদি ইডি সিবিআই মিথ্যাচার করে এবং একটা এজেন্ডা নিয়ে ধরে, তাহলে তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিভিন্ন কোর্টে রিলিফ পাওয়া যায়, ডকুমেন্টেড। তো
তো আপনার কি হতাশ লাগে যে অরবিন্দ কেজরিওয়ালকেও আজকে জেলের ঘানি, যেটা আর কি প্রচলিত শব্দ, টানতে হচ্ছে? না, হতাশ হলে তো চলবে না। তার কারণ হচ্ছে যে আমি একজন একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। আমাকে আশা এবং ভরসা মনের মধ্যে রাখতেই হবে। তা যদি না হয় তাহলে আমরা মূল জায়গাটা হারাবো, মূল স্বাধীনতার বিষয় জায়গাটা হারাবো। হতে পারে যে একজন কোনো নেতা বা নেত্রীকে আমাদের মনে হয়েছিল বা হয়ে থাকে যে তিনি সততার প্রতিমূর্তি, তার উপর ভরসা থাকে, কিন্তু মানুষ বদলায়, এটাও তো বাস্তব। আজকের মানুষ 10 বছর পরে একই রকম থাকবেন, তার আদর্শ, তার লক্ষ্য সমস্তটাই অনড় থাকবে, এটা একেবারেই অবৈজ্ঞানিক ভাবনা চিন্তা। সুতরাং সততা থেকে অসততায় চলে যেতে বেশিক্ষণ লাগে না। দুর্নীতির বিষয়টা হচ্ছে যে প্রশাসন, আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে প্রশাসনিক স্তরে প্রশাসনের কাছে আমাদের যে প্রত্যাশা, যেভাবে প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে পরিচালনা করা, কিংবা ধরুন শিক্ষার ক্ষেত্রে যতখানি উন্নতি আমরা চেয়েছিলাম, যতখানি দারিদ্র মুক্তি আমরা চেয়েছিলাম, যেভাবে আমরা চেয়েছিলাম যে বেকারত্ব দূর হোক, যেভাবে আমরা চেয়েছিলাম যে চাষিদের আত্মহত্যা বন্ধ হোক, আমাদের প্রার্থনার কোনো সীমা নেই এবং প্রত্যেকটি প্রার্থনা যুক্তিযুক্ত। এবং আমরা যখন একের পর এক দেখছি যে এই প্রার্থনাগুলো পূর্ণ হচ্ছে না, কিংবা যদি বা হয়ে থাকে তার অংশ এতটাই কম যে আমরা তাতে তৃপ্ত নই, সন্তুষ্ট নই, হওয়া সম্ভবও নয়। এই বিষয়টা আমি আবারও সারা বিশ্বের পরিপ্রেক্ষিতে নিয়ে আসতে চাই এবং আমার মনে হয় যে দুর্নীতি মুক্ত মানব সমাজ তৈরি করাই সম্ভব নয়। তার কারণ হচ্ছে দুর্নীতি, অর্থাৎ আমাদের যে 6টি রিপুর কথা বলা হয়, সেই 6 রিপুর মধ্যে অন্যতম যে লোভ, সেইটি প্রত্যেকের মধ্যে কম বেশি রয়েছে। সেইটাকে পরিমার্জনা করবার শিক্ষার জন্য যে স্তরীয় শিক্ষা দরকার, সেইটা আমাদের ঘটছে না, আমাদের সমাজে তার অভাব আছে। তার জন্য কে দায়ী? আমি তো একা শিক্ষামন্ত্রীকে তার জন্য দায়ী করতে পারি না, তার জন্য আপনিও দায়ী, তার জন্য আমাদের অভিভাবকরা দায়ী, শিক্ষকরা দায়ী, গোটা সমাজ দায়ী। আপনি যদি একটা সাধারণ জিনিস কিনতে গিয়ে আপনি হয়তো সেটার জন্য আপনার লম্বা লাইন পড়েছে, আপনি 2 টাকা দিয়ে লাইনের অগ্রভাগে চলে যেতে চান, আপনার মনের মধ্যে সেই লোভ এবং দুর্নীতি আছে, আপনি অস্বীকার করতে পারেন না। আপনি বলবেন আমি তো মাত্র 2 টাকা খরচা করেছি, এটা তো 2 কোটি না, 200 কোটি নয়। কিন্তু দুর্নীতি মানে দুর্নীতি। আমরা সেই প্রশাসনের ওপরেই নির্ভর করতে পারি যে প্রশাসন সামাজিক দুর্নীতিকে, অর্থাৎ তার মধ্যে আমি সবটাই অন্তর্ভুক্ত করছি, যে রাজনীতি, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি, যে প্রশাসন দুর্নীতিকে ন্যূনতম জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়, সেটাই হচ্ছে এখনকার সভ্যতার নিরিখে আদর্শ প্রশাসন। সুতরাং আমরা চাইব যে কেন্দ্রে যারা ক্ষমতায় থাকুন কিংবা যারা রাজ্যে ক্ষমতায় থাকুন, তারা দুর্নীতি মুক্ত সমাজ গড়বার জন্য এগিয়ে আসুন এবং কোনো সরকার তার একটি অংশ যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে সেই সরকারকে সম্মুখভাবে দুর্নীতিগ্রস্ত এইভাবে তকমা দিয়ে দেওয়াটা ঠিক নয়। ধন্যবাদ তিলোত্তমা, আপনার সময় শেষ। থ্যাংক ইউ। পরবর্তী বক্তা অর্ণব সাহা, অধ্যাপক। তবে তিলোত্তমাদি যেখানে শেষ করলেন, আমি অর্ণববাবুর কাছেই জানতে চাইব, সাধারণ মানুষকে রেসপন্সিবল হতে হবে যে আমি দুর্নীতি করব না। চোখের সামনে যদি অপশনই ওটা থাকে, চাকরি বাজারে নেই, আমি টাকা দিলে চাকরিটা পাবো, আমার কাছে অপশন নেই, আমি চাইলে পারবো সৎ থাকতে, আপনার কি মনে হয়? না, সৎ থাকতে পারার ব্যাপারটা আমি প্রথম যে বক্তব্য রাখলাম সেখানে আমি যেটা বললাম যে সিস্টেমেটিক্যালি দুর্নীতিকে এনডোর্স করা বা সিস্টেমেটিক্যালি দুর্নীতিকে সামনে নিয়ে আসা, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে আমরা এখন আছি। চাই বা না চাই, বিগত 10 বছরে আমরা এমন একটা ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছি যে ব্যবস্থাটা আমাদের আরও বেশি করে এই যে নতুন অতি দক্ষিণপন্থী অর্থনীতি বা অতি দক্ষিণপন্থী রাজনীতির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশীদার হতে বাধ্য করছে। ক্রিস্তফ জ্যাফ্রেলোর লেখা একটি বই, একাধিক বই উনি লিখেছেন বিজেপির উত্থান নিয়ে, তার মধ্যে একটি বই হচ্ছে মেজরিটেরিয়ান স্কেট, এবং তার সঙ্গে আরও একজন, সেই মেজরিটেরিয়ান স্কেকের একটা আস্ত চ্যাপ্টার রয়েছে
মোদির যে উত্থান, সেই উত্থানের সময় 2014 সালে ভারতীয় কর্পোরেট কী পরিমাণ টাকা ঢেলেছিল। এটা স্বাধীন ভারতবর্ষে 47-এর পর থেকে কোনো দিন কোনো প্রধানমন্ত্রীকে প্রজেক্ট করবার জন্য এই পরিমাণ টাকা ব্যবহার করা হয়নি। একটা ছোট্ট প্রশ্ন আসে যে কোনো একজন মানুষকে যদি প্রধানমন্ত্রীর মুখ হিসেবে প্রজেক্ট করতে এত কোটি টাকা ব্যবহার করা হয়, যারা করছে তাহলে তার বিনিময়ে কি চাইছে? তার বিনিময়ে নিশ্চয়ই তারা কিছু চেয়েছে। সেই যে চাওয়াটা, সেই চাওয়াটাই আমরা গত 10 বছর ধরে আসলে কিন্তু একটু একটু করে প্রত্যক্ষ করলাম, আমরা একটু একটু করে দেখলাম। এই যে ক্যাগ রিপোর্টের কথা জগন্নাথবাবু বললেন, এই ক্যাগ রিপোর্টে শুধুমাত্র রাজ্যগুলোর দুর্নীতির কথা কিন্তু বলা হয়নি। যারা কেন্দ্রীয় সরকারে আছেন এবং কেন্দ্রীয় সরকারের যে শাসক দল, তারা যে যে রাজ্যে আছেন, যেমন উত্তরপ্রদেশের যে সংখ্যালঘু স্কলারশিপ, সেই সংখ্যালঘু স্কলারশিপের বিশাল বড় স্ক্যাম সেখানে ধরা পড়েছে। সড়ক নির্মাণের যে দুর্নীতি, সেটা বিশালভাবে ধরা পড়েছে। মধ্যপ্রদেশের দুর্নীতি ধরা পড়েছে। এই যে ক্যাগ রিপোর্টের মধ্যে যে দুর্নীতিগুলো আসছে, তার সঙ্গে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও যুক্ত একই রকম করে। আরও একটা জিনিস তার সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিই, 2018 থেকে 2019, অর্থাৎ 19 সালে যখন দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসছে, ঠিক তার আগে যে ইলেকটোরাল বন্ডের পরিমাণ, যে যা টাকা পাওয়া গিয়েছিল তার 96% পেয়েছিল বিজেপি। অন্যান্য দলগুলো প্রায় কোনো টাকা পায়নি। তার পরবর্তী যে 5টা বছর, সেই 5 বছরে দেখা যাচ্ছে 56% টাকা পেয়েছে বিজেপি, অন্যান্য দলগুলো পেয়েছে আর অন্যান্য টাকা। কিন্তু এই যে প্রথম দফায় যে টাকাটা পেয়েছে, তার পিছনে কি তাহলে এইটাই ছিল যে এই টাকাটা দেওয়া হচ্ছে 19 সালে আবার নতুন করে বিজেপিকে ক্ষমতায় আনবার জন্য? এই যে কথাগুলো, এই কথাগুলো আমাদের বলা দরকার। ব্যক্তিগতভাবে কে কতটা সৎ, ব্যক্তিগতভাবে কে ক্ষমতার সঙ্গে আছেন, ক্ষমতার সঙ্গে যাচ্ছেন না, এইটা দিয়ে আমার মনে হয় এই যে এত বড় একটা সিস্টেম, এই এত বড় সিস্টেমকে নড়ানো সম্ভব হবে না। সরকার বলে একটা ছবি এসেছিল, সরকার 1, যদ্দূর আমার মনে পড়ছে, তাতে একটা দৃশ্য ছিল, সেখানে একজন সাধু বাবা, সেই সাধু বাবা সে ক্ষমতা নিয়ন্ত্রণ করে, সরকারি ক্ষমতা নিয়ন্ত্রণ করে, এবং অভিষেক বচ্চন সেখানে দাঁড়িয়ে তাকে বলছে যে তোমাকে আমি জেলে পাঠানোর ব্যবস্থা করব। উনি তখন বলছেন যে এক মুহূর্তে আমি ওখান থেকে বেরিয়ে আসবো। তার উত্তরে অভিষেক বচ্চন বলছে, যে পরবর্তী সরকার হবে সে বলছে আমিও ঠিক এটাই চাই, আপনি বেরিয়ে আসুন ওখান থেকে। অর্থাৎ এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া রামগোপাল ভার্মা কিন্তু অত আগে দেখিয়ে দিয়ে গেছে। 90 দশকে যখন এই ছবিগুলো তৈরি হচ্ছে, তার শেষ দিকে বা এই নতুন মিলেনিয়ামের শুরুতে যখন এই ছবিগুলো তৈরি করছেন, উনি আসলে এই যে নতুন ভারতবর্ষীয় অর্থনীতি, নতুন ভারতবর্ষের যে রাজনীতি, তার যে কর্পোরেটাইজেশন, তার যে নতুন চেহারা, সেই চেহারাটাকে উনি দেখাচ্ছেন। আমরা চাই বা না চাই, আমরা এই সিস্টেমের মধ্যে ঢুকে গিয়েছি। এর বিরুদ্ধে যে কণ্ঠস্বর আসবে, সেই কণ্ঠস্বরকে আমি মনে করি তার বাইরে একটা মাত্র পথ পড়ে রয়েছে। সেই পথটা হচ্ছে যে বিপুল সংখ্যক মানুষ, অর্থাৎ যে বিপুল সংখ্যক মানুষ সরাসরিভাবে এই ধরনের দুর্নীতি বা এই ধরনের অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবে না, তাদের জন্য কাজ করে যাওয়া। এবং সেই কাজ করে যাওয়ার চেষ্টাটাই কিন্তু আজকে সারা পৃথিবীতে যারা বিকল্প ধরনের অর্থনীতি বা বিকল্প ধরনের রাজনীতি করার চেষ্টা করছেন, তারাই করছেন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 74টা জনকল্যাণমূলক প্রকল্প চলছে। প্রকল্প চালিয়ে যাওয়া, আমার মনে হয় এটাই হচ্ছে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে একটা লড়াই, যেটা খানিকটা রিলিফ সাধারণ মানুষকে দেবে। এছাড়া আমার মনে হয় খুব বেশি কিছু করার আর এই এটা একেবারে খোলা মাঠ, যে যেমন খুশি আক্রমণ করতে পারেন একে অন্যকে, তাই তো? হ্যাঁ, আমি একটা প্রশ্ন বিকাশবাবুকে করব। ধরুন আমার সাংবাদিক জীবন 30 দশক পার হয়ে গেছে। তো ছোটোবেলায় যখন রিপোর্টিং করতাম, তখন আমাদের সিনিয়ররা বলতো, যা একটু কয়লা পাচারের একটা খবর আছে করে আয়, বালি পাচার হচ্ছে এখানে। তো আসানসোলের কয়লা, বীরভূমের বালি, মুর্শিদাবাদের বোল্ডার, কেন জানি এটা প্রসঙ্গ আসে না, নর্থ বেঙ্গলের কাঠ। তো আমরা হঠাৎ সকলে এরকম আজকের দিনে দাঁড়িয়ে সদ্যোজাত শিশুর মতন হয়ে গেলাম, যে আর কি মানে কয়লা, আরে শুনিনি তো, বালি শুনিনি তো। এ তো এটা লাগাতার, আমি কংগ্রেস আমল দেখিনি, ওখানেও নিশ্চয়ই হতো। এটা প্রি ইন্ডিপেন্ডেন্স আমল থেকে এই ব্যবসাগুলো চলে আসছে। তো আজকের দিনে আপনি রাজনীতিবিদ এবং বিদ্যুৎজনও বটে, তো ডিফারেন্সটা কি দেখতে পান? বাম আমলেও তো কয়লা, আসানসোলের অর্থনীতি কিসের উপর দাঁড়িয়েছে? কয়লার উপর দাঁড়িয়েছে। বীরভূমে কয়লা, গরু। একটা হচ্ছে আপনার সম্পদ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকছে, তার মধ্য দিয়ে আপনি সম্পদ তৈরি করছেন এবং সেটা সাধারণ মানুষের স্বার্থে ব্যবহৃত হচ্ছে। আরেকটা হচ্ছে আপনার রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তি নিয়ন্ত্রণে থাকছে, তার থেকে যে আপনি সম্পদ তৈরি করছেন তা ব্যক্তি স্বার্থেই ব্যয়িত হচ্ছে, এবং এই ব্যক্তি স্বার্থকে টিকিয়ে রাখবার জন্যেই কিন্তু দুর্নীতিকে লালন পালন করা হচ্ছে। পার্থক্যটা এখানে, পার্থক্য হচ্ছে এই প্রশাসনে আপনি আছেন, এই প্রশাসনের অনেক ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু সেই প্রশাসনকে আপনি কতটা দক্ষতার সঙ্গে ব্যবহার করছেন সামাজিক দুর্নীতি, অর্থনৈতিক দুর্নীতিকে ঠেকাবার জন্য। আমি বারবার একটা কথা বলছি, যে কথা তিলোত্তমা একটা বলার চেষ্টা করলেন না, যে যিনি ঘুষ দিচ্ছেন তিনিও দায়ী। না, আমি তাকে সমানভাবে দায়ী করব না। যে ছেলেটি বেকার, তার চাকরি পাওয়ার মতো যোগ্যতা আছে,
সে যখন চাকরি পাচ্ছে না, তাকে যদি বলা হয় যে তুমি চাকরি পাবে, আমি তোমাকে 500 টাকা তুমি আমায় দাও, সে যদি জমি বিক্রি করে 500 টাকা দেয়, তা তাকে আমি যার ক্ষমতা ছিল দেওয়ার নৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে, তাকে এবং যে বেচারা বাধ্য হলো তাকে এক পংক্তিতে দাঁড় করানোটা কিন্তু একটা সামাজিক দুর্নীতি চিন্তাগত দিক থেকে আমার মনে হয়। এবং এই কথা বলেই কিন্তু আমরা যারা দুর্নীতি করেন তাদের আমরা খুব স্বাভাবিক প্রবৃত্তি নিয়ে আছি। এটা তো হয়ই, এটা তো চলেই না, চলে না। মানুষ কখনো দুর্নীতি করা মানসিকতা নিয়ে জন্মায় না। মানুষের মধ্যে দুর্নীতি করার প্রবণতা বাড়ে যখন সে ক্রমশ বঞ্চিত হয়। আজকে যদি একটা পিএইচডির ছেলে পিয়নের জন্য দরখাস্ত করে বা ডোমের জন্য দরখাস্ত করে, তখন তার প্রশ্ন আসবে আমার লেখাপড়া শিখে দরকারটা কি, পিএইচডি কেন করতে গেলাম? তার থেকে বাবা আমি ডোমের চাকরির জন্য তো আমি কর্তাকে ধরে টাকা দিয়ে পেয়ে যেতে পারি। এই কাজটাকে আমরা করতে পারছি না। প্রশাসন যখন এমন রাজনৈতিক শক্তির হাতে পড়ছে, আজকে যেটা প্রসঙ্গত অর্ণববাবু বললেন, 10 বছর ধরে দেখা যাচ্ছে যে ইমেজ বিল্ডিংয়ের জন্য ব্যাপক টাকা খরচ হচ্ছে। আপনি ভাবতে পেরেছেন আজকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ছবি দিয়ে বিজ্ঞাপনের জন্য, দেশে মোদির ছবি দিয়ে বিজ্ঞাপনের জন্য কত জনগণের টাকা নষ্ট হয়? কোনো প্রয়োজন আছে? এর মধ্য দিয়ে কিন্তু দুর্নীতির বীজটা তৈরি হয়। এই যেটা বিকাশবাবু বলছেন প্রশাসন নিয়ন্ত্রিত দুর্নীতি, এটা একটা নতুন আবিষ্কার কি পশ্চিমবঙ্গে? প্রশাসন নিয়ন্ত্রিত দুর্নীতি শুধু বলছেন না, প্রশাসনকে নিয়ন্ত্রণ করার এফিসিয়েন্সি, যে আমি ওটা কতটা এফিসিয়েন্টলি আমি ওটাকে হ্যান্ডেল করতে পারবো। একটা চটজলদি মস্করা করে উত্তর দেওয়া যায়, সেই কারণে আমাদের 2005 থেকে 10 কলকাতা শহরে জল জমতো, এখন আর জল জমে না। পুরো প্রশাসনিক অত্যন্ত, যখন বিকাশবাবু মেয়র ছিলেন, আমি ব্রাত্যবাবুকে সংশোধন করে দিই, 2005 থেকে 10-এ জল না জমার জন্য যে ব্যাপক পরিমাণ প্রকল্প কাজ করেছে তার বেনিফিটটা আপনি 10-এর পর পেয়েছেন। এই সত্যকে অস্বীকার করে লাভ নেই। 10-এর পর কোনো নতুন প্রকল্প হয়নি, যা প্রকল্প হয়েছে 2005 থেকে 10 কলকাতার। আমি একটা কথা জিজ্ঞেস করছি, তার মানে আপনি এটা মেনে নিচ্ছেন 2005 সাল থেকে তার আগে কলকাতা পুরসভা আসলে কিছুই কাজ করেনি, যা কাজ হয়েছে 2005 সাল থেকেই হয়েছে? না, আবার ভুল করছেন, এই স্মরণ করেন। তাই তো বললেন যা কাজ হয়েছে 2005 থেকে 10। আমি বলছি স্পেশালি ড্রেনেজের ক্ষেত্রে 2005-এর আগে পুরসভা কোনো কাজ করেনি, 30 বছর কেউ কাজ করেনি, আগে 70 বছর কেউ কাজ করেনি। এই বক্তব্যগুলো হচ্ছে আরেক ধরনের দুর্নীতিমূলক চিন্তার ফসল। আপনি যে প্রশাসনিক স্তরে আসছেন, আপনি কিন্তু একটা সরকারের অর্জিত, আমি তো লিগ্যাসি নিয়েই আসছি, আমি লিগ্যাসি নিয়েই আসছি। লিগ্যাসিকে অস্বীকার করা ঠিক না। সেই লিগ্যাসির মধ্যে আপনি জলের কথাটা বললেন, সেই জন্যই বলছি 2005 থেকে 10-এ আমরা স্পেশাল ড্রাইভ, 2005 থেকে 10 জল জমেছিল, এটা মানেন তো? অফকোর্স। এবং সেই জল জমার জল নেমে যাওয়ার পরিকল্পনা তো 5 থেকে 10-এ হয়েছে। আপনি বলছেন তাহলে 5 থেকে 10-এ, দেখুন সেটা হয়তো এখন বর্তমানে যিনি মেয়র আছেন বা আমাদের সময় মানে তৃণমূল আমলে বলছি, তারা আপনাদের যে আমি এই কথাটা যে নাগরিক হিসেবে কথাটা বলেছি। এবার তার আগে 5-এর আগে শুরু হয়েছিল কিনা, একটা লোক তো একজন মানুষ তো আর ওইটা দেখেন না, এটা দেখেন না তিনি। আমি আপনাকে একটা মজার গল্প, আমি যখন এডিবিতে লোনের জন্য বললাম ড্রেনেজ সোয়ারেজ ক্লিনিংয়ের জন্য, আমাকে তখন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি অফ কর্ণাটকা বলেছিলেন আপনি কি করছেন, এত টাকা মাটির তলায় ঢালছেন, প্রত্যেকবার জল জমবে, জল চরকে লোকে ভুলে যাবে, কিন্তু আপনি এই যে কাজটা করছেন না কেউ আপনাকে মনে রাখবে না, কেন লোকে ওপরেরটা দেখতে চায়, রং চং দেখতে চায়। 2005-এর ফসল আপনারা পরে পেয়েছেন, ওটা যে কাজ না আমার মনে, তাহলে কি বাকি যে কাজগুলো এটা তো মানবেন আপনি যে রাস্তাঘাটে একটা আমূল পরিবর্তন হয়ে গেছে, প্রচুর ব্রিজ হয়েছে। আপনি যদি এখন দক্ষিণ কলকাতা থেকে আপনি যদি এয়ারপোর্টে যান, আপনার কতগুলো ওভারব্রিজ নতুন হয়েছে, এটা আপনি একবার ভেবে দেখুন। সেই ওভারব্রিজগুলোর পরিকল্পনা কবে হয়েছে? আমি বলবো 2011 সালের পরে হয়েছে। এবার 2005 থেকে 10 জল জমতো, এটা ঘটনা, যদি তার পরিকল্পনা ওই সময় হয়ে থাকে আমি সেটা জানি না। হ্যাঁ, সেটা আমরা জলের থেকে এবারে দুর্নীতিতে, এবার দুর্নীতি। জগন্নাথ বাবু 2-3 বার আপনার দপ্তরের মিড ডে মিল নিয়ে আপনাকে কিন্তু একটু, আমি তো মিড ডে মিল নিয়ে পরিষ্কার আমি বলছি যে ওখানে আমার যে লাস্ট যে কেন্দ্রীয় টিম এসেছিল তার রিপোর্ট ওয়েবসাইটে আছে যে পশ্চিমবঙ্গে রাজ্যে দেশের মধ্যে সব থেকে মিড ডে মিলের সুষ্ঠু বন্টন গত 4 বছরে সব থেকে বেশি হয়েছে, পশ্চিমবঙ্গে সব থেকে ভালো হয়েছে। এটা তো তাদের অফিসিয়াল রিপোর্ট। বন্টন ভালো মানে দুর্নীতি হয়নি তার তো প্রমাণ হয় না। বন্টন মানে 1 নম্বরে আমাদের রাখছেন দুর্নীতি। আপনি 100 দিনের কাজেও এই রাজ্য সার্টিফিকেট পেয়েছিল। হ্যাঁ, 100 দিনও এই রাজ্য 1 নম্বরের সার্টিফিকেট পেয়েছিল। সবচেয়ে বেশি দুর্নীতি তো ওখানেই হয়েছে। আপনি ওকেই বলতে দিন। ব্রাত্যবাবু রাজনীতিবিদ, বিদ্বৎজন, সুশীল সমাজের প্রতিনিধি। আবার গালাগাল দিচ্ছেন কেন?
এবং স্ববিরোধিতায় ভরা একটি মানুষ। আগের দুটি বার উনি বললেন প্রতিহিংসার রাজনীতি করে কেন্দ্রীয় সরকার। এখন উনি বললেন নিজে যে মোদি গভর্নমেন্ট প্রতিহিংসার রাজনীতি করে না, যেখানে ভালো কাজ করেছি সেখানে সার্টিফিকেটও দিয়েছে, এবং যেখানে চুরি করেছেন সেখানে জয়েন্ট রিভিউ মিশন হয়েছে, ওনার দপ্তরের অফিসারদের দৌড়ে গিয়ে তার ব্যাখ্যা দিতে হয়েছে। দ্বিতীয় বিষয়, আপনি এই উত্তরণের কথা বললেন না, আমি 3টে ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝিয়ে দিচ্ছি। সেটা আসানসোলের কয়লা চিরকালীন বিষয়, কিন্তু কিভাবে দুর্নীতিটা দিতে পারবো তো, কিন্তু কিভাবে দুর্নীতিটা তার বিবর্তন হয়েছে, যে আসানসোলের দীর্ঘ সময়ের এক সাংসদ ছিলেন হারাধন রায়, কালক্রমে বংশগোপাল চৌধুরী, তারপরেতে লালা। এই হচ্ছে দুর্নীতির যাপন কয়লা বেল্টে। আপনি বুঝতে পারছেন, আমার আর বিশেষ ব্যাখ্যা করার দরকার নেই। আর একটা জিনিস বিকাশবাবু কেন বলতে পারলেন না, উনি 5 বছর মেয়রশিপ চালিয়েছেন, উত্তরপ্রদেশের পিএইচডি খুঁজছেন। এই ডোমের চাকরিতে MA পাস ওনার আমলেই হয়েছিল, ওইটা মনে আছে, ওই জন্য উত্তরপ্রদেশ খুঁজছেন, নিজেরটা বলছেন না। তো বেকারত্ব ওই সময়তেও ছিল। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, যে বুদ্ধবাবুর জামানাতে উন্নততর বামফ্রন্টে যখন বামফ্রন্ট তার ক্লাসিক্যাল জায়গা থেকে সরে এসে বাজেটারি সাপোর্টে ফরেন লোন নেওয়া শুরু করলো, জাইকা, JBIC, DFID লোন এলো, ব্রিটিশের লোন এলো, ADB লোন এলো, ওয়ার্ল্ড ব্যাংকের লোন, ওরা বাজেটারি সাপোর্ট নেওয়া যখন অসীম দাশগুপ্ত শেষ দিকে শুরু করলেন, তখনই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের প্রচুর প্রজেক্ট এসেছিল। তার মধ্যে জল, তার মধ্যে হচ্ছে আপনার মা ফ্লাইওভারের একটা পার্ট, মানে AGC বোস ফ্লাইওভার, এগুলো জায়গার টাকা, জাপানের লোনে হয়েছিল। তো সেই টাকাটা এরা বিকাশবাবুরা শুরু করেছিলেন। আর নাম কামানের জল শোভন, অ্যাকচুয়ালি ওনার নাম ছিল পাইপ শোভন হওয়া উচিত ছিল। ফেরুলের মাপ কী হয়েছিল বিকাশবাবু বলতে পারবেন, আমি ওর মধ্যে ঢুকবো না। কিন্তু যেটা হচ্ছে যে আসল কারণটা কিন্তু বুদ্ধবাবুর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে 11-র পর সে প্রকল্পগুলি উদ্বোধন করেছেন, যেমন আমরা আজকে রেল প্রকল্প উদ্বোধন করছেন নরেন্দ্র মোদী। প্রকল্পগুলো শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়তে। যদি উনি অ্যালাইনমেন্ট চেঞ্জ না করতেন মারোয়ারি কিছু ব্যবসায়ীদের ইয়েতে না পড়ে, তাহলে হচ্ছে যে আজকে ইস্ট ওয়েস্ট মেট্রো উনি নিজেই উদ্বোধন করতে পারতেন। না, বিজেপি মানে সাধু আর অবিজেপি হলেই চোর। অবশ্যই, এই ন্যারেটিভটা অবশ্যই আমরা অলরেডি সাধুদের দল। ব্রাত্যবাবুরা বলছেন। এবং আমাদের যারা শত্রুপক্ষ আছে তারা সবাই অসাধু, কারণ তারা সবাই এখন জেলে আছে। আপনি উত্তর দিতে চাইছেন? সাধুদের দল তো বটেই। সাধু যদিও এই আমাদের কাঞ্চি শঙ্করাচার্য বলেছেন যে এরকম এত বড় এই যে রাম মন্দির প্রতিষ্ঠা, এটা যাই হোক ভারতের সাধুদের দিকে তাকিয়ে হয়নি, এটা একটা কর্পোরেটদের দিকে তাকিয়ে হয়েছে, এটা একটা কর্পোরেট শো। এটা কাঞ্চি শঙ্করাচার্য বলেছেন। সে সাধু তো এই আমি এটা একটাই বলতে পারি, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। ব্রাত্যবাবু আজকে কেন এত ভুল খেলছেন আমি বুঝতে পারছি না। বিজেপি প্রতিনিধিকে রাম দিচ্ছেন, আচ্ছা আমি বলছি আমি রামের উত্তরটা আপনি তো আমার উত্তরটা দেবেন, খেলা হবে, খেলবেন আপনি। আপনি তো আমার উত্তরটা দিতে দেবেন। যে আমাদের জয়েন্ট যে রিভিউ মিশনের কথা জগন্নাথ বললেন, সেটা হচ্ছে যে আমাদের ওখানে লোক পাঠানো হয়েছে, চুরি ধরার জন্যই লোক পাঠানো হয়েছে। তারপর সেই ওয়েবসাইট থেকে সেই রিপোর্ট নামিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে কোনো স্থানীয় নেতার কথায় সে রিপোর্ট ওয়েবসাইটে গেছে, তারপরের দিন সেই রিপোর্ট নামিয়ে দেওয়া হয়েছে। তখন আমরা জানতে চাইছি এই রিপোর্ট আপনারাই তো ভালো বলেছিলেন, নামিয়ে দিলেন কেন? তারপর তখন ওই বকটুইয়ে কোথায় টাকা তছনছ হয়েছে, কোথায় তছরূপ হয়েছে, সেটা তখন খুঁজে বেড়ানো হচ্ছে, খুঁজে পাইনি। তখন ফলে এমন নয়, এমন ভাববেন না যেটা উনি বলছেন যে আমরাই যেখানে ভালো কাজ হয় সেখানে প্রশংসা করি। বলুন আগে চোর ধরতে গেছিলাম, যখন পারিনি তখন আমরা বাধ্য হয়ে প্রশংসা করতে বাধ্য হয়েছি। না, কিন্তু নিজের দলকে ডিফেন্ড করতে অসুবিধা হয় না এখন? না না, যেখানে দলই স্টেপ নিচ্ছে, কড়া ব্যবস্থা নিচ্ছে, কাউকে বের করে দিচ্ছে, কাউকে করছেও না অবশ্য। দেখুন কতটা টাফ এটা। দেখুন, আমি আবার বলবো যে কিছু কিছু ক্ষেত্রে দলের বিচ্যুতি হয়েছে, যেখানে কোনো বিষয় ব্যক্তির দলের নয়, ব্যক্তির বিচ্যুতি আমাকে বলতে হয়। তাহলে তো মূল লড়াইটা দাঁড়ায় যে এখানে দাঙ্গাকারীর সঙ্গে ধর্ষক, ধর্ষকের সঙ্গে খুনি, খুনির সঙ্গে চোর, এদের কম্পিটিশন। আপনারা কি যদি ন্যারেটিভটা সেই জায়গায় নিয়ে যেতে চান, আর যদি সামগ্রিকতার মধ্যে সেই লড়াই যদি হয়, সেই সামগ্রিকতার মধ্যে আমরা তো দেখতে পাচ্ছি যে সাংবাদিককে নিয়েও উইকলিক্স রিপোর্ট করেছে যে তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত, বহু সাংবাদিক দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে আছে। তাহলে সংবাদ মাধ্যম পলিটিশিয়ানকে তারা কেবলমাত্র দুর্নীতিগ্রস্ত বলবে, তা তো এটা ডিফেন্ড করার ব্যাপার না। প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তৃণমূল দুর্নীতি। তার মানে আপনি বলছেন যে যখন সাংবাদিক কোনো দুর্নীতি করে তিনি ব্যক্তিগত দুর্নীতি করেন, সেটা প্রাতিষ্ঠানিক নয়, এটা বলছেন?
সাংবাদিকের, আপনি তো বিচ্ছিন্ন সাংবাদিকের নাম না না, নেবেন। উইকলিক্সের সে তো- রিপোর্ট এসছে, সেই নিয়ে আমাদের সংসদে কথা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি কোনো- নামগুলো করছি না, সকলেই জানে সেটা। এটা কোনো হাউসের নামে নয়, এটা একটা সরকারের নামে এটা দুর্নীতি। ডিফেন্ড করার কি আছে? আমি কেন আমার পার্টিকে আমি যেখানে গন্ডগোল হয়েছে সেখানে আমি ডিফেন্ড করবো কেন? কিন্তু যেখানে আপনি একটা সামগ্রিক প্রবণতা, তৃণমূল কংগ্রেসকেই আপনি চোর বলে দিচ্ছেন, হ্যাঁ, যদি কেউ বলে, তা যাদের হেমন্ত বিশ্ব শর্মা কে, অজিত পাওয়ার কে? আমি আজকে সারদা নিয়ে, আজকে না হয় এই নারদা নিয়ে, আজকে না হয় ম্যাথিউ স্যামুয়েলকে আবার সিবিআই ডেকে পাঠিয়েছে। আমরা আশা করছি নারদা নিয়ে ভালো কিছু দেখতে পাবো, সেটা আমরা আমাদের দিক থেকে হোক বা ওদের দিক থেকে হোক। আপনি যে বনমন্ত্রীর কথা উঠেছে, নৌসাদ তুলেছেন, খাদ্যমন্ত্রীর কথা তুলেছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা বিকাশবাবু তুলেছেন, তারা আমাদের দলে কি আছেন? উত্তর হচ্ছে না, তারা আমাদের দলে নেই। অজিত পাওয়ার কি আছেন? অজিত পাওয়ার কি বিজেপিতে আছেন? অনুব্রত মণ্ডল উত্তর হচ্ছে হ্যাঁ আছে। অনুব্রত মণ্ডল উত্তর হচ্ছে হ্যাঁ আছেন। হেমন্ত বিশ্ব শর্মা কি বিজেপিতে চন্দ্রনাথ সিনহা আছেন? আছেন। উত্তর হচ্ছে হ্যাঁ আছেন। তাহলে ব্যাপারটা ডিফেন্ড করা নয়। আপনি এমন একটা, যদি এরকম জায়গায় বলেন যে আমরাই ডিফেন্ড করছি, ব্যাপারটা এরকম না। বলুন যে কর্পোরেট মিডিয়া, যে মিডিয়ার কথা অর্ণববাবু একটু আগে বলেছেন, যে একটা মিডিয়ার প্রচার, একটা পারসেপশন বিল্ড আপ করা, যে বাঙালি দল আঞ্চলিক দল মানে বাঙালি, যেটা শুরু থেকে বললেন যে বাঙালি দল একটা ইতিহাস আছে। হ্যাঁ, সত্যিই তো, যে রিয়াজুস সালাতিনে বাঙালিদের সম্পর্কে খারাপ কথা বলা হয়েছিল, কলকাতার হাইকোর্ট বাঙালিদের সম্পর্কে বলেছিল বব্বল। না, মানে দুর্নীতি কি আদালতে শপথ পারসেপশন? নিয়ে তাহলে নওশাদ, এটা পারসেপশন তৈরি, দুর্নীতি। তার মানে এ রাজ্যে শাসকের বিরুদ্ধে দুর্নীতি আসলে পারসেপশন, বাস্তব নয়, বলছেন ব্রাত্য বসু। দেখুন, ব্রাত্য বসু দায়িত্ব নিয়ে বলতে পারেন উনি দুর্নীতিমুক্ত, কিন্তু শাসকে যারা আছেন কজন দুর্নীতিমুক্ত আছে আমাদেরকে আতস কাছে দেখতে হবে। 10 চক্রে ভগবান ভূত, জানি না ব্রাত্য বসু কতদিন ভালো জায়গায় থাকবেন। নওশাদ, আমি যেহেতু আপনি এখন আপনার দল কোনো যেহেতু ক্ষমতায় নেই, আপনি যখন ক্ষমতায় যাবেন তখন আপনি দেখবেন এই কথাগুলো বলা অত সহজ হচ্ছে না। আপনার পাশে আপনি ব্যক্তিগতভাবে সৎ থাকতে পারেন, আপনার পাশের লোক, আপনার ডান পাশের লোক, ওনারা গণ্ডগোল করতে পারে। কেননা এই গোটা সিস্টেমটা, আমি একবারও বলছি না ফুল প্রুফ, যে সিস্টেম নিয়ে গোড়ায়, কিন্তু সেই সিস্টেমটা সংসদীয় সিস্টেম, সেটা স্বাধীনতার পর থেকে আমাদের চাপিয়ে দেওয়া হয়। সেইটাই আমরা নিয়ে যাচ্ছি। আপনি আমায় বলুন তো, যে আমি যে পয়েন্টটা আমি বললাম একদম আমার বক্তব্যের শুরুতে, আপনি যার সঙ্গে হাত মিলেছেন তারা রাজীব গান্ধীকে চোর বলতো, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় রাজীব গান্ধী চোর নন, প্রফুল্লচন্দ্র সেনকে চোর বলেছিল, দেখা যায় চোর নন। তাহলে আমাদের পারসেপশন এরকম খালি সংবাদ মাধ্যম করছে না, যে একটি পার্টি ধারাবাহিকভাবে ব্যক্তি মানুষ সম্পর্কে, ক্ষমতায় যারা আছেন তাদের সম্পর্কে এবং ক্ষমতায় সরাতে চেয়ে যে কোনো পর্যায়ে কুৎসার দিকে চলে গেছে। আমি বলছি আমাদের ক্ষেত্রেও, আমার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও আপনারা বিরোধী দল হিসেবে সেই দায়িত্ব পালন করছেন কি না, সেই রকম কোনো একটা বিরোধী দল হিসেবে আপনারা ব্যর্থ। বিরোধী দল হিসাবে দায়িত্বশীলতার ভূমিকা পালন করি। হ্যাঁ। তবে একটা কথা বলি, আমি একটা নওশাদ শেষ করে নিক। তো কথা হচ্ছে, ব্যাপারটা যাকে তিহার জেলে নিয়ে যাচ্ছে তাকে বীর সম্বোধন করে ফিরিয়ে নিয়ে আসবো, তার কারো মধ্যে এই ধরনের প্রবণতা থাকলে তারা তো বাড়িয়ে দেওয়া হচ্ছে। কারো বাড়িতে ইডিসি যদি রেড করতে যাই, তার সুগার বেড়ে যাবে, তার কিছু হলে দেখে নেবো, এই কথা মানে তো অন্য কাউকে আরও বাহবা দেওয়া হচ্ছে, যে পরের লাইন যারা আসছে ভয় খাবে না, তোমার জন্য আমি আছি। কিন্তু একবারের জন্য জোরে গলায় বলতে দেখছি না আমরা, যে ও অন্যায় করেছে, ওর বিচার হোক, ওর জন্য আমরা কথা বলবো না, এটা শুনতে পাচ্ছি না। এই জন্যই হচ্ছে। জগন্নাথ, ব্রাত্যবাবু যেটা বললেন খুব খাঁটি কথা। আমরা বিরোধী রাজনীতি করছি, আমাদের পক্ষে অভিযোগ লাগানো সরকার পক্ষের জন্য। আপনি বিরোধী নন, আপনি বিরোধী এবং শাসক। আমি রাজ্যের আপনি রাজ্য বিরোধী। আমি অর্ণবদার মতো আন্তর্জাতিক মার্গে বিরাজ করছি না, আমি একদম বাংলার মাটিতে দাঁড়িয়ে আছি। তো সেজন্য আমার কাছে আপনি প্রতিপক্ষ, আপনি আমার শাসক। তো সত্যি করে এই অভিযোগ লাগানো সত্যি আমাদের পক্ষে। নওশাদ, আপনাকে যেটা ব্রাত্যবাবু বললেন সেটা ঠিক, কিন্তু একই সঙ্গে শাসকেরও দায়িত্ব এটা বোঝানো যে দুর্নীতি এ রাজ্যে প্রাতিষ্ঠানিকতায় পরিণত হয়নি তো। আবার আমি উদাহরণ দিচ্ছি, আমি জানি কথাটা বলবেন বলে, যে আসানসোল একটি কয়লা অঞ্চল, এই কয়লার অঞ্চলে 3 নেতা, হারাধন রায় জানেন দীর্ঘকাল উনি সাংসদ ছিলেন, তার বিরুদ্ধে কেউ আঙুল তুলতে পারেনি, বংশগোপাল চৌধুরী, তারপর আমি তার নিয়ে আর বিশ্লেষণে যাচ্ছি না। তারপর যখন রাজ্যপাট বদলালো তখন লালার হাতে আসানসোল চলে গেল। লালা মানে কি? লালা মানে ওই তল্লাটের সবগুলি ডিএম, সবগুলি পুলিশ সুপার, সবগুলি পুলিশ কমিশনারেট আর 60টি থানার ওসি। না, তার একটি তন্ত্র, আমি বলছি তার একটি তন্ত্র। গরু পাচার কি আগে হতো না? বাবু হারাধন রায় বা গরু পাচার বংশগোপালের দায়িত্ব নিতে পারেন। গরু পাচার কি আগে হতো না? আমি নেব না। গরু পাচার আমি কি আগে লালানি হতো বলতে না? পারি। গরু পাচার কি আগে হতো না মুর্শিদাবাদে? হতো। কিন্তু এনামুল মানে কি?
এনামুল মানে হচ্ছে যে একজন পাচারকারী, সে শুধু পাচারকারী না, তার সংরক্ষণ দিচ্ছে সরকার। বালি পাচার কি আগে হতো না? হতো, কিন্তু এই বালি পাচারকারী আর বালি পাচারকারী সংরক্ষণ দিচ্ছে। আমার মনে আছে যে এই 21 সালে ক্ষমতায় আসার পর এক কর্নেলকে পাঠিয়েছিলেন বীরভূমের বিভিন্ন জায়গায় দেখতে। তো তারা এসে একজন আমার সঙ্গে একজন তাদের সেই টিমের একজন আমায় এসে বললেন যে ভাই, বীরভূমে যা দেখে এলাম এ তো রাজস্থানেও এত বড় বালিয়াড়ি নেই। মানে বর্ষার সময় বালি বিক্রি করবে বলে। অনির্বাণদা, আপনারা গেছেন শান্তিনিকেতনের পথে গেলেই দেখা যায় যে কিভাবে বালি তুলে রাখা হয়। তো এই যে পুরো সিস্টেমটার সঙ্গে বালি, কয়লা, গরু এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিভাবে হয়েছে সেটা ব্রাত্যবাবুরা জানেন। যে এসএসসি এমএলএদেরকে কোটা ভাগ করে দেওয়া হয়েছে। আমি এই আমি আসছি, আমি অন্য ওই যে 74টা প্রকল্প, আপনি এখানে জোর গলায় বলেছেন আমরা সাধু, অন্যরা চোর বলেছেন। আমি আপনাকে বলি, আমি শেষ করি তারপর বলবো। ওই যে 74টা প্রকল্প, তার একটি অন্যতম হচ্ছে সবুজ সাথী। সবুজ সাথী মানে কি? সাইকেল দেওয়ার প্রকল্প। এই সাইকেলের নাট বল্টু লাগানো, সাইকেলের এই সিন্ডিকেটটা কে চালায় জানেন? অরোরা পরিবার। খোঁজ নিয়ে দেখুন অরোরা পরিবার কারা। উনি বলেছেন কোভিডের সময়তে হচ্ছে ভ্যাকসিন ইত্যাদি বা পিপিটি ইত্যাদি দেওয়ার নিয়ে মুখ্যমন্ত্রীর সেরাম দিয়েছে তো। বলছি, আমি জবাব বলি, মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন যিনি মুখ্যমন্ত্রীর উপদেষ্টা এক আমলা, যিনি কিনা প্রধানমন্ত্রীকে যথোচিত সম্মান না দেওয়ার ফলে তার অবসরপ্রাপ্ত ভাতা থেকে বঞ্চিত হয়েছেন, তার নেতৃত্বে এই কোভিডকালীন যা কিছু কেনাকাটা হয়েছিল তা নিয়ে তদন্ত হয়। 2000 কোটি টাকার তদন্ত, সেই রিপোর্ট ধামাচাপা পড়ে গেছে। তারও পেছনে সমস্ত মাল দিয়েছিল অরোরা। আমরা ব্যাংকে 50,000 টাকা যদি রাখতে চাই, আমার কাছে এই আমি প্রথম নাম শুনছি, এটা আমার কাছে অরোরা না, অরোরা বরিয়ালিস লাগছে। আমি বুঝতেই পারছি না কে অরোরা, আমি জানি না। এটা সব খবর যদি আপনি জানেন, আপনি তো লেখালেখি করতেন, সাংবাদিকতা করতেন, আপনি বার করুন। আচ্ছা, একটু শুনুন। তার মানে ধামাচাপা পড়ে গেছে। 50,000 টাকা ব্যাংকে রাখতে গেলে আমাদের প্যান কার্ড দেখাতে হয়। এই যে ইলেকট্রাল বন্ডে 600 কোটি প্লাস টাকা বিজেপির ফান্ডে ঢুকেছে, যাদের কেওয়াইসি পাওয়া যায় 1000 কোটি টাকা। না 600, তার মধ্যে 600 প্লাস কোটি টাকা রয়েছে কেওয়াইসি নেই, তার নাম জানা যায়নি। এই জিনিসটা ঘটার পরও আপনি বলছেন আমরা হচ্ছে সাধু। আমরা হচ্ছে সাধু, এই জিনিসটা বলছি। আর ওই আমাকে অর্ণব শুনুন, ওই ইয়ান্তাল বাসনা গৌরা ইয়ান্তাল ইয়াদপ্পা গভর্নমেন্টের ধরে ধরে দেখিয়েছিলেন যে কোন কোন খাতে কোভিডের আমলে কখন কোন মেডিকেল কিটের টাকা এত কোটি টাকা বাড়ানো হয়েছিল, একদম ইনজেকশন এত কোটি টাকা বাড়ানো হয়েছিল, এবং একই জিনিস কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরেও ঘটেছে। আমাদেরটা ধামাচাপা পড়বে কেন? আমাদের তো, আপনাদের তো সিবিআই, ইডি সব আছে। আমি কেন তিলোত্তমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। দেখুন, আপনি বিকাশবাবু এগ্রি করেননি যে আপনি বলেছেন আমরাও দায়ী। ধরুন আজকে আমাকে যদি সার্জেন ধরে গাড়ি চালাই বা জ্বালাই যে কোনো অপরাধে, ফার্স্ট আমার কাজটা হয় কিন্তু মানিব্যাগে হাতটা চলে যায়। 2016 সালে নারদা সারদার পরে দুর্নীতি ওয়াজ দ্য ইস্যু ফর ইলেকশনস। হই করে তৃণমূল বেরিয়ে গেল। 2019, 2021 দুর্নীতি একটা মেজর ইস্যু, তৃণমূল আরও হই করে বেরিয়ে গেল। তারপরে দুর্নীতি কি সত্যি আমাদের জনসাধারণের কাছে একটা ইস্যু ভোটের? না, নয়, কিছু যায় আসে না। এই মুহূর্তে বলবো কিচ্ছু যায় আসে না, কারণ দুর্নীতিগুলো খুব রসালো খবর হিসেবেই সাধারণ মানুষ নেয় বলে আমার মনে হয়। খুব সুন্দরভাবে আলোচনা করা যায়, বিতর্ক যা আমরা করে চলেছি এখন পর্যন্ত। দেখতে হবে যে সাধারণ মানুষের এক একটি স্তর যদি আমরা ধরি, অর্থনৈতিকভাবে যদি দেখি যে অর্থনৈতিক সুবিধে যারা পান তাদের যে বিভিন্ন স্তর আছে, সেই স্তরের যারা বসবাস করেন, সেই আমাদের বিকাশ স্যারদের ভাষায় শ্রেণী, তো সেই শ্রেণীভুক্ত মানুষেরা কি কি সুবিধে পাচ্ছেন বা পাচ্ছেন না, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই যে তৃণমূল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে আসার পরে একেবারে অত্যন্ত দরিদ্র শ্রেণী, একেবারে নিম্নবিত্তের জন্য অনেকগুলি প্রকল্প নিয়েছেন এবং সরাসরি সেই প্রকল্পের সুবিধেগুলো তারা হাতে পাচ্ছেন। সবাই হয়তো নয়, কিন্তু পাচ্ছেন। এখন নৈতিক দিক থেকে এই প্রকল্পগুলো সমর্থনীয় কি না সেটা অন্য বিতর্কের বিষয়। যেমন আমি মনে করি না যে টাকা দিয়ে বা দুটো চাল দিয়ে
মানে রাজনৈতিক সামাজিক কর্তব্যের সম্পাদন করা যায়, বরং তার থেকে অনেক বেশি করে যেটা করা উচিত সেটা হচ্ছে বেকারত্ব যাতে দূর হয়, লোকের যাতে কাজের সুযোগ বাড়ে সেটা। কিন্তু সেটা অন্য প্রশ্ন, সেটা আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, সেটা দেখতে হবে তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে যারা ভোটদাতা এবং যারা ওই সুবিধাগুলো পাচ্ছে। আমরা একদম শেষ পর্যায়ে অর্ণব, দুর্নীতি কি এবার ভোটের ইস্যু? দুর্নীতি আমার মনে হয় না এত বড় কিছু ভোটের ইস্যু হতে পারে, অন্তত পশ্চিমবাংলা হতে পারে। যে জিনিসটা বারবার করে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সম্পর্কে, আমি যখনই দেখি এই ধরনের কোনো আলোচনা হয় সমস্ত দুর্নীতিগুলো মানে কেন্দ্রে চলে আসে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তার চেয়ে অনেক গুণে বড় দুর্নীতি কেন্দ্রীয় সরকার করে যাচ্ছে। যদি ভোটের ইস্যু হয় না এটা কি কে বড় চোর তার কম্পিটিশন নাকি? গোটা ভারতবর্ষ জুড়ে তাদের দুর্নীতি ইস্যু হবে, এবং সেই দুর্নীতি যদি ইস্যু হয় তাহলে কিন্তু খুব একটা ভালো জায়গায় কেন্দ্রীয় সরকার যারা আছেন তারা নেই, তারা কিন্তু নেই, একেবারেই নেই। আমি একটা জায়গায় ছোট শুধু অনির্বাণ, আমি জাস্ট একটা কথা বলতে চেয়েছিলাম, সেটা বিকাশ দাকে আমি একটা জিনিস মনে করে দিতে চেয়েছিলাম। আমাদের খুব আমি একদম জাস্ট একেবারে সংক্ষিপ্ত পিন পয়েন্ট আমি একটা জিনিস বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে কর্পোরেটের সঙ্গে এই যে আঁতাত, এই আঁতাতের পদ্ধতিটা শুধুমাত্র এই যে দলটা এখন কেন্দ্রীয় সরকারে আছে, এখন যে রাজ্যে আছে, এই ক্ষেত্রে নয়। 24শে নভেম্বর 1996 অপারেশন সানশাইন কিসের জন্য করা হয়েছিল? অপারেশন সানশাইন করা হওয়ার মানেটাই হচ্ছে সেই সময় থেকেই কিন্তু আমাদের এখানে ক্ষমতাসীন যে বামফ্রন্ট তারা কিন্তু একটু একটু করে কর্পোরেট শক্তির কাছে আত্মসমর্পণ করতে শুরু করেছিল। 2006 যখন সিঙ্গুর হচ্ছে, তারপর একাধিকবার বিরোধী নেত্রী বলেছেন যে শ্বেতপত্র প্রকাশ করুন কি কি শর্তে টাটাকে জমি দেওয়া হয়েছিল, তারা কিন্তু সেটা প্রকাশ করেনি। তার মানে এই যে কর্পোরেটের সঙ্গে আঁতাত, এই আঁতাতটা কিন্তু তারাও করেছে। এটা বিকাশ বাবুর কাছে যাবো। আচ্ছা খুব কুইকলি আমি জগন্নাথের একটা নিই। জগন্নাথ, মাঠে ময়দানে বক্তৃতা শুরু হয়ে গেছে, আপনাকেও দিতে হবে। রাম মন্দির না দুর্নীতি, কোনটা আপনার কাছে প্রায়োরিটি? রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে দুর্নীতি, এটাই হবে আমাদের। রামচন্দ্রের আশীর্বাদ নিয়ে দুর্নীতিকে তুলে ধরা, এটাই হবে আমাদের ভোটের। তিলোত্তমা বলুন। আমি শুধু বিকাশ স্যারকে একটা প্রশ্ন করতে, মানে আমার ক্ল্যারিফিকেশনটা দরকার। আপনি বলছিলেন যে বঞ্চনা দুর্নীতির মুখে ঠেলে দেয় সাধারণ মানুষকে, তাহলে যারা বিত্তবান কিন্তু দুর্নীতিগ্রস্ত তারা কোন বঞ্চনার থেকে দুর্নীতিতে আসে? বিকাশবাবু। মুশকিল হচ্ছে আমরা কেউ কারো কথা বুঝি না বা বুঝবার চেষ্টা করি না। আমি কখনোই বলিনি বঞ্চনা থেকে দুর্নীতির জন্ম হয়। আমি বলছি ক্ষমতাশীলরা বঞ্চনাকে টিকিয়ে রাখবার জন্য দুর্নীতিকে লালন পালন করেন, বঞ্চিতরা দুর্নীতির শিকার। সেই জন্যই যে দুর্নীতি করে এবং যে শিকার, এই দুজনকে এক পংক্তিতে রাখাটা হচ্ছে আরেক ধরনের চিন্তাগত দুর্নীতি। সুতরাং তিলোত্তমা দেবী আমার কথা ভুল বুঝেছেন। আর একটা কথা বলি যে দুর্নীতি কর্পোরেট সবসময় দুর্নীতিকে লালন পালন করবে, এবং এই কর্পোরেটের সঙ্গে বোঝাপড়া করেই আমাদের দেশে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলি বিভিন্ন জায়গায় তারা পরিচালিত হচ্ছেন। সেই জন্যই তো আমাদের লড়াইটা সামগ্রিকভাবে এদের বিরুদ্ধে, এবং সেজন্যই তো আজকে আপনারা বলেন শূন্য, কেন কর্পোরেট চান আমরা শূন্য হই, এবং তাদের যে ক্ষমতা আজকে মিডিয়া 90% মিডিয়া ইজ কন্ট্রোল বাই দি কর্পোরেট হাউস। তারা কার কথা বলবে? তারা কি আমার দলের কথা বলবে? না তারা তাদের কথাই বলবে যার প্রশাসন থেকে দুর্নীতি করে মানুষকে খানিকটা দোল দিয়ে তাদের বিভ্রান্ত করতে পারবে। এটাও একটা বড় রাজনীতি। আমি একদম আলোচনাটা সেই স্তরে আসা উচিত। একদম শেষে এটা কোথাও একটা কে বেশি বড় চোর, কে বেশি বড় দুর্নীতিগ্রস্ত তার কম্পিটিশন হয়ে যাচ্ছে। ও বলছে না আমরা তো ছোট, তোমাদের দুর্নীতি অনেক বড়। এর শেষ কোথায়? দেখুন, ব্যাপারটা হচ্ছে শেষটা আমাদেরকে শেষটা করতে হবে। তার মধ্যে যে প্রসঙ্গটা তুলে ধরলেন, এই প্রকল্পের কথা বলছি, এই প্রকল্পটা দিয়ে তো একদিকে যেমন তারা হয়তো কিছু মানুষ উপকৃত হচ্ছে, তার থেকে বেশি দুর্নীতি হয়ে যাচ্ছে। কারণ ভয় দেখানোটা তো একটা দুর্নীতির মধ্যে পড়ছে। যদি আমাকে ভোট না দাও, এই প্রকল্পটা আমি কেড়ে নেবো আর দেবো না। বিধবা ভাতা, বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে বিধবা ভাতা তুলে শাসকের লোক খাচ্ছে। এটা তো তাহলে প্রকল্পের নামে দুর্নীতি চলছে। প্রকল্প দিয়ে যে দুর্নীতিকে রোধ করা যাবে বা প্রকল্পের জন্য যে ইস্যু হবে না, এটাও ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে মানুষের হাতে তখনই আমি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা তখনই পাবো মানুষকে, যখন আমি সচেতন করতে পারবো। মানুষকে সচেতন করার জন্য পর্যাপ্ত পরিকাঠামোর দরকার। যেখানে হসপিটালে গেলে, পিজি হসপিটালে গিয়ে দেখুন বেড পাচ্ছে না, একটা গ্রাম থেকে মানুষ উঠে আসছে। এক সেকেন্ড একটা কথা, একটা আপনাকে আটকাচ্ছে। সেটা হচ্ছে যে প্রশ্নটা তিলোত্তমা তুললেন, যে অর্থাৎ আমি মধ্যবিত্তের কর্মসংস্থান করব না গরিবের জন্য আমি ডোল দেব, ডোল পলিটিক্স, এইটা নিয়ে বললেন যে, কিন্তু তিলোত্তমা একটা তার সেন্সিটিভ কথা বললেন যে আমি দেখব যে ওটা তাদের
অ্যাঙ্গেল থেকে, যেটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত অর্থনীতিবিদ বলেছেন, যে ভাই গরিবের হাতে বেনিফিশিয়ারিতে টাকা দিতে হবে। যেটা বিকাশবাবু বললেন যে খানিকটা টাকা তুলে দেওয়া, প্রোডাক্টিভ হোক না, প্রোডাক্টিভ হোক, আমরা তো বলছি হোক, প্রোডাক্টিভ হোক, আনপ্রোডাক্টিভ হয়ে যাচ্ছে। বিনায়ক বন্দ্যোপাধ্যায় বা পৃথিবীর অর্থনীতিবিদরা বলেছেন, যখন প্যান্ডেমিক সেই সময় মানুষের হাতে টাকা নেই, তাকে টাকা দাও না, যাতে দেখুন, অর্থনীতিটা সমৃদ্ধ হয়। আপনি কি কিন্তু আপনার আমি একটা ছোট্ট করে, কৃষকের আপনি সারের দাম দেবেন না, কৃষককে সেচের ব্যবস্থা করবেন না, কৃষক আত্মহত্যা সারের দাম করছে। দেওয়া হয়। আমাকে বলতে দিন, সেই কৃষককে আপনি ক্ষমতায়িত করবেন না, বলবেন তোমার পরিবারকে আমি 500 টাকা 700 টাকা দিলাম। ক্ষমতায়নটাকে ছেড়ে দিয়ে যদি আপনি দোল নির্ভর করেন, তা না অর্থনীতির পক্ষে সমৃদ্ধ করে, না সমাজকে সমৃদ্ধ আর করে। আমাদের কৃষক রাজ্যের আমরা কৃষককে ক্ষমতায়নও পার করছি, মান্থ ফ্যামিলি ইনকাম, না, আর মেঘালয়ের প্রায় 30,000 টাকা। আমরা এই স্লোগান দিচ্ছি না যে কৃষকের ছেলে খালি কৃষক চাষ করবে কিনা। কৃষক আত্মহত্যা যে চাষের পরিমাণ ছেলে চাষ বেড়েছে করবে তার না, কোনো চাষির ব্যাখ্যা ছেলে আছে? চাষ করবে না। ডিবেটের শেষ নেই, তর্কের কোনো শেষ নেই, আর বিগ ডিবেট হলে তো তার শেষ খোঁজা একেবারেই সম্ভব নয়। তাই হাতে সময় যখন নেই, আমাকে শেষ করতেই হবে। তবে দুর্নীতির কম্পিটিশন বন্ধ হোক, মানে কে সেটাই বেশি আমরা বড় চাই। দুর্নীতিগ্রস্ত, কে বেশি বড় দুর্নীতি বিষয়টাই বন্ধ হোক। রাজনীতিবিদ প্রথমে চান কি? কম দুর্নীতি নিয়ে শুরু হোক একদম। প্রসেসটা। এটা সত্যি রাজনীতিবিদরা চান দুর্নীতি বন্ধ হোক? এই প্রশ্ন থাকলো আজকের ডিবেটের শেষে। শেষ করব। দেখা হবে খুব শিগগিরই আরেকটা বিগ ডিবেটে।